Hello everyone. Hello. হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আজকে ক্লাসে স্বাগতম। আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আমার সাউন্ডটা ঠিক আছে কিনা ক্লাসের? সবাইকে জানাচ্ছি আজকে ক্লাসে স্বাগতম। আমার সো প্রত্যাবর্তন 25-এর আজকে আমাদের ওয়ার্মার ক্লাসের তৃতীয় ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা ইংলিশের উপর ক্লাস করব। আমাদের ইংলিশের প্রশ্নের প্যাটার্ন কেমন আসে? জি ভাইয়া ঠিক আছে, সাউন্ড ওকে, ফাইন। আমাদের ইংলিশে আমাদের প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হয়, আমাদের ইংলিশে কি টাইপের প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানাটা খুব বেশি জরুরি, তাই তোমরা যারা ক্লাসটাতে আছো প্রত্যাবর্তন 25, আমরা সেই নামটাকে প্রত্যাবর্তন কেন দিয়েছি? আসলে রিস্টার্ট বা কামব্যাকের একটা প্রতিশব্দ হচ্ছে প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন শব্দটার মানে আসলে বোঝায় যে তুমি অনেক চেষ্টা করেছো, তুমি অনেক বেশি এফোর্ট দিয়েছো, তুমি অনেক পড়াশোনা করেছো, কিন্তু সামহাও কোনো একটা ভুলের কারণে হয়তো তোমার সেই রেজাল্টটা আসে নাই, তুমি হয়তো একটা সরকারি নার্সিংয়ে চান্স পাও নাই, কিন্তু সেখান থেকে লাইফকে আসলে ছেড়ে দিলে চলে না, লাইফকে সবসময় টান টান করে ধরে রাখতে হয়। বিভিন্ন উত্থান পতন আসেই লাইফে, কিন্তু সেই জায়গার মধ্যে যারা চতুর, যারা আসলে ভালোবাসে পরিশ্রম করতে, তারা সেখান থেকে সেই খাদের কিনারা থেকে আবার পরিশ্রম করে, আবার চেষ্টা করে, তারা উঠে আসে, তারা নতুন গল্প লিখে। সো যারা গল্প লিখতে চায়, যারা মহাকাব্য লিখতে চায়, যারা এক অনবদ্য রচনায় নিজেকে সামিল করতে চায়, তাদের জন্য আমাদের এই অনন্য আয়োজন প্রত্যাবর্তন 25। সো এবছরের সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ব্যাচে আমাদের আজকের ইংরেজির প্রথম ক্লাস হচ্ছে। আজকের ক্লাসটাকে আমার ওয়ার্ম আপ রাখছি, অর্থাৎ ফ্রি ক্লাস রাখছি। এই ক্লাসটার মাধ্যমে তোমরা আসলে যাচাই করতে পারবা যে তোমরা নার্সিং ড্রিমার্সকে যে বেছে নিবা সেটা আসলে যোগ্য কিনা বা সেটা আসলে যথার্থ কিনা। সো শুধুমাত্র নামেই নয়, আমরা আসলে তোমাদেরকে কেমন পড়াই সেই জিনিসটা জানা আসলে জরুরি আছে। সো সেই জন্যই আজকে আমাদের এই ক্লাসের আয়োজন। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ক্লাসটাকে সবাই একটু মেনশন করে জানাবা তোমার বন্ধুদেরকে, এবং তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করবা। সো আমরা 1 মিনিট টাইম নিচ্ছি ক্লাসের শুরুতেই তোমাদের ক্লাসটাকে মেনশন এবং শেয়ার করার জন্য। সবাই সবাই একটু ক্লাসটাকে মেনশন করো। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকে আমরা বেশ অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব, শিখবো, ক্লাসের মধ্যে পড়াশোনা করব, ঠিক আছে? ওকে, সবাইকে ক্লাসে মেনশন দিয়েছো? তোমার বন্ধু যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করো। এই যে একজন করেছে প্রত্যাবর্তন ব্যাচের, আজকে কারা কারা আছো? হ্যাঁ, ওকে, তাহলে তোমরা মেনশন করার কাজটা একটু করে দাও ভাইয়া। 1 মিনিটে একটা তোমাদের সময় দিলাম, 1 মিনিটের মধ্যে তোমরা একটু কাজ করো, তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করো। হ্যাঁ, তোমার যারা বন্ধু রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আশা করছি তোমরা ক্লাসটাকে শেয়ার করে রাখবা, যাতে করে তোমার বন্ধু যারা রয়েছে তারা অ্যাটলিস্ট তারা যেন বুঝতে পারে যে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, বা আমি নার্সিংয়ের সেকেন্ড টাইম বা থার্ড টাইমের একটা যে কোনো প্রোগ্রামে ভর্তি হব, সেইখানে যে ভাইয়া বাপুরা ক্লাস করাচ্ছে তারা আসলে কেমন যোগ্যতা সম্পন্ন, তারা কি ক্লাস করাচ্ছে, বা তাদের ক্লাস আদৌতে তুমি বুঝতে পারো কিনা, এই ব্যাপারটা খুবই জরুরি। সেই জন্য আমাদের আজকের আয়োজনটা ফ্রি রেখেছি ওয়ার্ম আপ হিসেবে। সেটা তোমাকে আসলে জাগিয়ে তুলবে, তোমাকে চাঙ্গা করবে পড়ার টেবিলে, এবং তোমাকে একটা মেসেজ দিবে যে তুমি যেখানে নার্সিং ড্রিমার্স কেন আসলে তুমি চুজ করা উচিত। হ্যাঁ, চলো। রিয়ামণি লিখেছে, রিয়া ইসলাম ভাই আপনার ক্লাস আমার অনেক বেশি ভালো লাগে। রিয়া ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অনেকেই অনেক ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ। হ্যাঁ, ওকে, চলো আমরা আমাদের আজকের প্রথম প্রশ্ন শুরু করি। হ্যাঁ, আমাদের আজকে ইংলিশ, আর তোমাদের সাথে আছি তোমাদের মানিক ভাইয়া। আমি অনার্স এবং মাস্টার্স শেষ করেছি ঢাকা ভার্সিটি থেকে। 1 বছর হলো, 24 সালেই 25-এ আমার এক্সাম শেষ হয়ে গেছে, এখনও মাস্টার্সের রেজাল্ট বাকি আছে। ওকে, চলো আসো আমরা একটু প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। সবাই আজকে ক্লাসটা যেটা করবা, তোমরা ভাইয়ের সাথে সাথে ধরে ধরে প্রশ্নগুলোকে একটু বিশ্লেষণ করা শিখবা। হ্যাঁ,
আমরা আজকের ক্লাসটাতে শুধুমাত্র একটা প্রশ্ন তোমাকে উত্তর লিখিয়ে বা উত্তরটা বলে দিয়ে আমরা সেখানে সমাপ্ত হব না। আমরা আজকের এই ক্লাসে প্রত্যেকটা প্রশ্নকে বিশ্লেষণ করব যে কোন প্রশ্নটার উত্তর কেন সঠিক হলো। এই টাইপের অন্য কোনো প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে, তোমরা যেন ইজিলি সেগুলোকে অ্যান্সার করে আসতে পারো, সেই প্রচেষ্টাই আমাদের আজকের ক্লাসে থাকবে। চলো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটা এসেছে একটা ট্রান্সফরমেশন থেকে। হ্যাঁ, বলেছে হি ইজ অনলি 10। এইটুকু হচ্ছে আমাদের সেন্টেন্সটা। বলেছে কি হি ইজ অনলি 10, অর্থাৎ তার বয়স 10 বছর। তাহলে এইটুকু হচ্ছে আমাদের প্রশ্ন, হি ইজ অনলি 10। তাহলে বলেছে যে দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। তাহলে এই বাক্যটার নেগেটিভ ফর্ম চেয়েছে তোমার থেকে। কি চেয়েছে বলো তো? নেগেটিভ ফর্ম। হ্যাঁ, একটা বাক্য লেখা আছে, এটার নেগেটিভ ফর্ম কি বা নেতিবাচক ফর্ম কি। সবার আগে আমরা একটু সেন্টেন্সটাকে লিখি এখানে। হি ইজ অনলি 10। ওকে, সে তার বয়স মাত্র হলো তার বয়স 10 বছর। ওকে, তাহলে এখানে 10 বলতে তার কাছে 10 টাকা আছে, সে 10 ফুট উচ্চতা বা এরকম কিছু বোঝায় নাই। বুঝিয়েছে তার বয়স 10 বছর, তার বয়স মাত্র 10 বছর। ওকে, এখন এখানে আমার যে কি ফ্যাক্টরটা রয়েছে, কি ফ্যাক্টর, সেটা হচ্ছে এই অনলি। খেয়াল রাখতে হবে তোমরা যখন ট্রান্সফরমেশন করবা তখন একটা কথা সবাই মনোযোগ দিয়ে শুনো। ট্রান্সফরমেশন আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে বাক্যের পরিবর্তন হবে। হ্যাঁ, বাক্যের পরিবর্তন কিন্তু অর্থের পরিবর্তন নয়। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? এইটুকু একটা মনোযোগ দিয়ে বোঝো। বলেছে কি আমরা ট্রান্সফরমেশন বলতে অনেকেই মনে করি হ্যাবাচককে নাবাচক করে ফেলবো, নাবাচককে হ্যাবাচক করে ফেলবো। না, দিস ইজ আ ভেরি রং কনসেপ্ট। ইন টার্মস অফ ট্রান্সফরমেশন উইল হ্যাভ টু চেঞ্জ দ্য সেন্টেন্স প্যাটার্ন কিপিং দ্য মিনিং স্টেডি অ্যান্ড সেম। আমরা অর্থটাকে সামঞ্জস্যপূর্ণ একই রকম রাখতে হবে, কিন্তু বাক্যের কাঠামো, বাক্যের গঠন, বাক্যের ধরন আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে হি ইজ অনলি 10, আমাদের এখানে ফ্যাক্টরটা হচ্ছে অনলি। প্রশ্ন আসে যে এই অনলির আসলে কিরকম পরিবর্তন হয়। খেয়াল করো, তার বয়স মাত্র 10। এই অনলিটা যদি পার্সনের পরিবর্তে বসে, ব্যক্তির পরিবর্তে বসলে, আমরা একটা অন্য পেজে এই আলোচনাটা করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। খেয়াল করো, দেখো অনলি এর অনেক রকম পরিবর্তন হয়। অনলি যদি ব্যক্তির পরিবর্তে বসে, পার্সন অথবা ক্রিয়েটর, গড, তাহলে এই অনলির পরিবর্তে নেগেটিভে বসে কি নান বাট। কি বসে বলতো? নান বাট। যদি এই অনলিটা ব্যক্তি অথবা স্রষ্টাকে না বুঝিয়ে যদি কোনো বস্তু বোঝায়, বস্তু, অনলি যদি কোনো বস্তু বোঝায়, বস্তু বলতে আমরা জানি থিং, রাইট? থিং অর অ্যানিমেল, যদি কোনো প্রাণী বোঝায় অ্যানিমেল, তাহলে সেই অনলি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? নান বাট না হয়ে তখন হয়ে যাবে নাথিং বাট। ওকে, এখন আসো, যদি এই অনলিটা ব্যক্তিকেও বোঝাচ্ছে না, স্রষ্টাকেও না, সেটা কোনো জিনিসকে বোঝাচ্ছে না, সেটা কোনো প্রাণীকেও বোঝাচ্ছে না, সেটা যদি কোনো সংখ্যা বোঝায়, অনলি যদি কি বোঝায়? কোনো নাম্বার বোঝায়, নাম্বার অথবা এজ বোঝায়, বয়স, তখন এই অনলির পরিবর্তে দুটো আমরা ফ্রেজ ব্যবহার করি। একটা হচ্ছে নট মোর দেন অথবা, বলো তো আরেকটা কি? আরেকটা হচ্ছে নট লেস দেন। ওকে, তাহলে আমরা একটু আরেকবার একটু রিক্যাপ করি। খেয়াল করো, অনলি যখন ব্যক্তির পরিবর্তে বসে অথবা অনলি যখন স্রষ্টার জন্য বসে, স্রষ্টার ক্ষেত্রে, তখন হচ্ছে অনলির জন্য কে বসে? নান বাট। এই অনলি যদি কোনো বস্তুকে বোঝায় অথবা অনলি যদি কোনো প্রাণীকে বোঝায়, কুকুর, বেড়াল, ছাগল, তাহলে কি হবে? নাথিং বাট, অথবা টাকা পয়সা কিছু একটা। এই অনলি যদি কোনো সংখ্যাকে বোঝায়, 10, 20 বছর, 21 বছর, 1000 টাকার বেশি না, তাহলে তখন কি হয়ে যাবে? তখন হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন।
এখন আমরা এই পরিবর্তনটা আমরা নিজেরা করার চেষ্টা করি, আমরা পরে উত্তরে যাব, খেয়াল করো। তাহলে কি পাচ্ছি, বলেছে তার বয়স 10, তাহলে কি বলবো, তার বয়স 10-এর বেশি নয়। খেয়াল করো, তোমরা অনেকে এই ভুলটা করো, দেখো তোমরা কি করো, তোমরা লিখো যে কি হি ইজ নট, হ্যাঁ ঠিক আছে, হি ইজ নট মোর দেন 10। তাহলে কি দাঁড়ালো, এখানে তার বয়স কত, এখানে তার বয়স 10, আমি এখানে কত বললাম, তার বয়স 10-এর বেশি নয়, তার মানে তার বয়স কত, 10 বছর। তাহলে হি ইজ নাথিং বাট, সরি নট মোর দেন 10, 10টা আমি সংখ্যায় লিখেছি, এটা যদিও কথাই হবে, নট মোর দেন 10। তাহলে এখানে কি বোঝাচ্ছে, তার বয়স কত, 10 বছর। তাহলে খেয়াল করছি আমরা যে যেহেতু সংখ্যা বুঝিয়েছে এটা একটা বয়স, তাই বয়স বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করব কি, নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এখন তো তুমি রিটেন লিখবা না, তুমি তো এমসিকিউ দেখবা। এখন এমসিকিউ তো খেয়াল করো কোন উত্তরটা আছে। আরেকটা জিনিস ফোকাস করবা তোমরা, সেটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে দেন যখন লিখবা তখন এই দেনটার দিকে একটু খেয়াল করো। প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখবা, দেন যখন লিখছি এই দেনটার জন্য THAN হয়, কি THAN, মাথায় রাখবা, কখনোই THEN হবে না। তাহলে উত্তর কোনটা হবে বলো, হি ইজ অনলি 10, হি ইজ নট মোর দেন 10, এটা ঠিক আছে। হি ইজ নট ওভার 10, না, আমাদের ট্রান্সফরমেশনে ওভারের ব্যবহার নাই। হি ইজ নট অ্যাবাভ 10, সেটাও হবে না। হি ইজ নট মাচ 10, তাহলে কি হবে উত্তর, উত্তর হবে এ নাম্বার, হি ইজ নট মোর দেন 10, তার বয়স 10 বছরের বেশি নয়। বোঝা গেল, হি ইজ নট মোর দেন 10। তাহলে দেখো এইখানে আমরা একটু বুঝলাম, যদি আমাদের এই প্রশ্নটা যদি অনলিটা যদি বয়স না বুঝিয়ে ব্যক্তি বোঝায় বা স্রষ্টা বোঝায়, তখন কি অ্যান্সার করবা, দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এই প্রশ্নটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি দাঁড়াবে বলো তো, তোমরা একটু চেষ্টা করো এই প্রশ্নটা উত্তর করতে। তোমরা যারা আছো তোমরা একটু এই প্রশ্নটা উত্তর করার চেষ্টা করো, দেখি তোমাদের জন্য 1 মিনিট একটা টাইম দিলাম ভাইয়া, সবাই দ্রুত উত্তর করো এই প্রশ্নটা। এই প্রশ্নের উত্তর কি হবে? আচ্ছা তোমরা একটা কাজ করবা, হ্যাঁ তোমরা খাতা কলম নিয়ে বসো, সবাই এই কাজটা একটু করো, তোমরা ক্লাসের মধ্যে খাতা কলম নিয়ে বসো। আজকে যতগুলো প্রশ্ন ভাইয়া পড়াবো তোমাদেরকে, প্রত্যেকটার ব্যাখ্যা যেন তোমার খাতায় এখন থেকেই থাকে, কারণ তোমরা অনেকেই সেকেন্ড টাইম, অনেকে থার্ড টাইম। সো তুমি যদি ভাবো যে আমি পরে যখন মূল ক্লাস শুরু হবে বা প্রাইভেট ব্যাচে, এত চিন্তা করার দরকার নাই। তোমার প্রত্যেকটা জিনিস তোমার কাছে থাকাটা আসলে উচিত, কারণ তোমার যখন মাথায় আছে কিন্তু খাতায় নাই, আসলে খাতায় না থাকলে মাথায় থাকে না। সো দরকার আগে খাতায় তোলো, খাতাটা বারবার তোমার চোখের সামনে পড়বা, রিভিশন করবা, তোমার একটা নোট খাতা থাকবে ইংলিশের উপর আলাদা করে, ওই খাতাটা চেক দিবা, তোমার তখন পড়া সবসময় রিভিশন থাকবে। সো খাতাটা তোমার জন্য খুব দরকার, হ্যাঁ। আচ্ছা এবার একটু উত্তর করে এই প্রশ্ন দিলাম, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আরিফা বলেছে, ইসরাত বলেছে নান বাট আল্লাহ ক্যান। আচ্ছা আল্লাহ লেখার ক্ষেত্রে এটা বড় হাতের, আল্লাহ লেখার ক্ষেত্রে বা গড লেখার ক্ষেত্রে এটা সবসময় বড় হাতের হবে বা জিটা বড় হাতের হবে, হ্যাঁ তো গুড, পারতেছো। রুমা বলেছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ফাইন, এই তো চমৎকার। ঝুমা আক্তার সংক্ষেপে দিয়েছে নান বাট, ওকে। তার মানে তোমরা সবাই মোটামুটি অ্যান্সার করতে পারতেছো। তাহলে আমি কি পাচ্ছি না, এই অনলি কার জন্য বসছে, কার সাথে বসছে, আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু স্রষ্টা, তাহলে কি হবে, অনলির জন্য নান বাট। তাহলে নান বাট আল্লাহ বা গড যেখানে লিখছি প্রথম শব্দটা বড় হাতের, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ওকে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারে না। তাহলে উত্তর কি দাঁড়াইলো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আল্লাহই শুধু আমাদের সাহায্য করতে পারে, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, একই রকম কথা, বা সেন্টেন্স দুইটা ভিন্ন রকম। বুঝে গেল? তাহলে আশা করতেছি আমরা এই প্রশ্নটা আমরা আলোচনা বুঝেছি। চলো পরের আরেকটা টাইপে আমরা যাই। কি বলেছে দেখো তো প্রশ্নটা কি বলেছে খেয়াল করো, দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ইলিউমিনেট, খুবই সুন্দর একটা ওয়ার্ড। কি বলেছে দেখো তো, ইলিউমিনেট শব্দটা আসলে বিপরীত শব্দ চেয়েছে। আমার শব্দটা কি দেওয়া আছে, ইলিউমিনেট, আর এখানে কি চেয়েছে আমার জন্য, অ্যান্টোনিম চেয়েছে, হ্যাঁ অ্যান্টোনিম বিপরীত শব্দ, ওকে ওকে। এখন আমরা শব্দটা লিখে বিশ্লেষণ করি, চলো কি চেয়েছে আমাকে চেয়েছে হচ্ছে ইলিউমিনেট, রাইট? ইলিউমিনেট শব্দটার অর্থটা আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। এটা একটা ভার্ব ফর্মে আছে, ভার্ব
অর্থ হচ্ছে আলোকিত করা, আলোকিত করা, আলোকিত করা, অর্থাৎ আলোকিত করা বা উজ্জ্বল করা অথবা উজ্জ্বল করে তোলা, উজ্জ্বল করে তোলা। তাহলে কি পাচ্ছি আমরা, যে আলোকিত করা অথবা উজ্জ্বল করে তোলা, কোনো জিনিসকে আলোয় প্রস্ফুটিত করে তোলা, আলোকিত করা, কোনো ঘরের মধ্যে আলো বৃদ্ধি করা, রাইট? ওকে, তাহলে এটার আমার কি লাগবে, বিপরীত শব্দ লাগবে। তাহলে আমি উত্তর করতে গেলে অবশ্যই খেয়াল রাখবো যে ভার্ব ফর্মে এই জন্য উত্তরটা হয়। খেয়াল রাখবা তোমার মূল শব্দটা যেই ফর্মেটে আছে পার্ট অফ স্পিচে, তোমার সিনোনিম অথবা অ্যান্টোনিমটা সিমিলারলি থাকবে। যদি প্রশ্নে অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে উত্তরে অ্যাডজেক্টিভ হবে, যদি মূল শব্দ ভার্ব থাকে তাহলে আমার সিনোয়েন্টো ভার্ব হবে, মূল শব্দ যদি আমাদের নাউনে থাকে তাহলে সিনোয়েন্টো নাউনই হবে। এখন আমরা এই শব্দগুলোকে একটু বিশ্লেষণ করি, চলো। ডার্কেন অর্থ হচ্ছে অন্ধকার করা, অন্ধকার করা, অন্ধকার করে ফেলা, অন্ধকার করা। এটা কিন্তু ভার্বে আছে, এটা কিসে আছে, ভার্বে। ডার্কেন, খেয়াল রাখবা ইএন, কোন শব্দ যদি ইএন দিয়ে শেষ হয় তাহলে সেটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? আচ্ছা, ক্ল্যারিটি, এইটা সে নিজে একটা নাউন, খেয়াল রাখবা আইটিওয়াই, আইটিওয়াই অথবা শুধু টিওয়াই সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে সেটা একটা নাউন। ক্ল্যারিটি মানে হচ্ছে স্বচ্ছতা, কি পাচ্ছি আমরা, স্বচ্ছতা বা পরিচ্ছন্নতা, তাহলে এটা আমরা কি পাচ্ছি, একটা নাউন। তারপর আসো ফেয়ার, ফেয়ার মানে পরিষ্কার, আমরা বলি ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে পরিষ্কার, ফেয়ার মানে কি পাচ্ছি আমরা, পরিষ্কার। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা আমাদের অ্যাডজেক্টিভ, রাইট? ফেয়ার কি, ফেয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর আসি লাইট আপ, লাইট আপ শব্দ অর্থ কি, আলোকিত করা, এটা যদিও ভার্ব, এটা অর্থ কি, আলোকিত করা, আলোকিত করা। তাহলে সে নিজে কি, সে নিজে একটা ভার্ব, ফাইন। আবার এটা তোমরা গ্রুপ ভার্বও বলতে পারো, হ্যাঁ। তাহলে এবার চিন্তা করো, আমাকে বলেছে এই আলোকিত করার বিপরীতটা লাগবে, তাহলে কোনটা হবে বলো দেখি, আলোকিত করার বিপরীত কোনটা হবে? এই তো বুঝতে পারতেছো, ডার্কেন, সহজে বোঝা যাচ্ছে। কি হবে উত্তর? উত্তর হবে ডার্কেন। তাহলে আলোকিত করা, ইলুমিনেট শব্দ অর্থ যদি আলোকিত করা, উজ্জ্বল করে তোলা কোনো কিছুকে, তাহলে ডার্কেন মানে হচ্ছে কোনো জিনিসকে আরো অন্ধকার করে ফেলা, আরো কালো করে ফেলা, আলোহীন করে ফেলা, কোনো জিনিসকে একেবারে অন্ধকারাচ্ছন্ন করে ফেলাকে বলা হয় ডার্কেন। ওকে, তাহলে আশা করতেছি আমরা এই প্রশ্নটা আমরা বুঝিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি, খুবই কমন আমাদের একটা ফ্রেজ চেয়েছে বা ফ্রেজ এন্ড ইডিয়ম, হ্যাঁ, আমরা ছোটবেলায় পড়েছি এমন একটা ফ্রেজ, আমাদের পরীক্ষায় এরকম এসেছে, হ্যাঁ। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিএসসি ডিপ্লোমাতে আসা প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। তার মানে আজকের যে প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করাচ্ছি বা যে প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা অ্যানালাইসিসটা করছি, এই প্রশ্নগুলো কিন্তু আমার ব্যক্তিগতভাবে বানানো নয়, এই প্রশ্নগুলো এক্স্যাক্টলি নার্সিংয়ের যে স্ট্যান্ডার্ড, বিএসসি ডিপ্লোমার যে স্ট্যান্ডার্ডে প্রশ্ন হয় সেটা বোঝানোর জন্য তোমাদেরকে আমরা বিগত কয়েক বছরে যে প্রশ্নগুলো থেকে প্রশ্ন এসেছে এবং গত বছরে আমরা সেগুলোর সমন্বয় সেখানে করেছি। চলো, কি বলেছে, মুষলধারায় বৃষ্টি, হ্যাঁ, মুষলধারায় বৃষ্টি, চুজ দ্য কারেক্ট ফ্রেজ। এটার জন্য কোন ফ্রেজটা ব্যবহৃত হয় খেয়াল করো। এটা ছোট্টবেলা থেকে পড়েছি না, আমরা পড়েছি না যে ইট হ্যাজ বিন রেইনিং, মুষলধারে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, ডগসে কিন্তু ডগ না, খেয়াল রাখবা এটা হচ্ছে ডগস, ক্যাটস অ্যান্ড ডগস ফর 2 hours, ফর 2 ঘন্টা যাবত। তার মানে আমরা যখন ছোট্টবেলায় পড়তাম আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো কি বলতাম যে 2 ঘন্টা যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, 3 দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। তার মানে মুষলধারে বৃষ্টি যেটাকে বোঝায় যে অনেক বেশি বৃষ্টি, হ্যাভি রেইন, হ্যাভি রেইন অর্থাৎ অনেক বেশি ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি পড়া। দেখো ছোট ছোট বৃষ্টি ফোঁটা বলে ড্রিজলিং, কি বলে, ড্রিজলিং বলা হয়, অর্থাৎ ছোট ছোট ফোঁটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ড্রিজলিং। আর একেবারে
অনেক বেশি বৃষ্টি ফোঁটা পড়া, বড় বড় ফোঁটা পড়া, অনেক বেশি বৃষ্টি হওয়া, এটাকে বলা হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর এই মুষলধারে বৃষ্টির আমাদের ফ্রেজ হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। টু রেইন ক্যাটস অ্যান্ড ডগস, বা এই যে আমরা রেইনিং দিলাম না, তাহলে কি পাবো আমরা? ক্যাটস অ্যান্ড ডগস। টু রেইন ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে উত্তর কোনটা পাচ্ছি বলো তো? এটা কি ছোটবেলার পড়া না? আমরা 9-10-এ যখন পড়াশোনা করছি, আমরা টেন্স পড়ছি, এগুলো পড়ে আসছি না? এগুলো ছোট্টবেলার পড়া। এমন না যে পড়াগুলো শুধু নার্সিংয়ের আলাদা, এই পড়াগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি, আমরা পড়েছি, অনেকবার পড়েছি, তাই এগুলো আমাদের খুবই পরিচিত। টু রেইন ক্যাটস অ্যান্ড ডগস। এবং দেখো এই প্রশ্নটা এবছর আমাদের ডিপ্লোমাতে এসেছে, বিএসসি ডিপ্লোমা, হ্যাঁ ডিপ্লোমাতে এসেছে, বিএসসি সম্ভবত, বিএসসিতে প্রশ্ন আসছে। এই যে এবছর 2025-এ বিএসসিতে 2025-এ প্রশ্ন আসছে। তো চিন্তা করো, এবছর যারা নার্সিং পরীক্ষা দিয়েছো তোমরা তো এই প্রশ্নটা পেয়েছো। সো বলো তো এগুলো কঠিন প্রশ্ন? বলো তো ভাইয়ারা। আমার মাত্র প্রশ্ন আসলো, ওরা সবাই, তোমার একটু নেট হয়তো স্লো হতে পারে, হ্যাঁ, অথবা তুমি একটু রিফ্রেশ করো। ওকে, তাহলে বলো তো আমরা যে এত দুশ্চিন্তায় ভুগি যে ইংলিশ কঠিন লাগে, তাহলে দেখো তো ইংলিশে কঠিন লাগতেছে? এই প্রশ্নগুলো দেখো, তুমি 9-10-এ পড়ে আসছো, ইভেন তুমি তারও যে লোয়ার ক্লাসগুলো রয়েছে এইটে, অনেক সময় তোমরা বিভিন্ন গ্রামার বইয়ে বিভিন্ন বাক্য তৈরিতে পড়ছো। তাহলে দেখো এই যে 3টা প্রশ্ন সলভ করলাম, এগুলো কি কোনো আহামরি কঠিন প্রশ্ন? না, মোটেই কঠিন প্রশ্ন না। আমাদের নার্সিংয়ের প্রশ্ন সহজ হয়, তবে আমাদের যেই জিনিসটার সবচেয়ে বড় প্রবলেম, আমরা সঠিক মেন্টর খুঁজে না পেলে বা সঠিক প্রতিষ্ঠান খুঁজে না পেলে যেটা হয়, তোমাদেরকে একগাদা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক জিনিস তোমাকে পড়াবে বা তুমি পড়বা। এটার সবচেয়ে বড় ভুল হচ্ছে, তুমি ব্রেনের মধ্যে যত অপ্রয়োজনীয় জিনিস দিবা, তোমার ব্রেন তত এই যে তোমার কি বলে ট্র্যাশ নিতে নিতে তোমার ব্রেন আসলে ফিল আপ হয়ে যাবে। এখন মূল যে জিনিসটা, প্রিসাইজ জিনিসটা যে তোমার পড়া দরকার, সেটা তুমি যখন জানবা না বা প্রিসাইজলি পড়বা না, তখন তোমার ব্রেন অলরেডি কিন্তু সেখানে পিছিয়ে গেছে, তুমি প্রতিযোগিতায় পিছিয়ে গেছো। সো এই জন্য দরকার হচ্ছে আমরা যা পড়ছি, আমাকে আগে সিলেবাস জানতে হবে, কোন টপিক থেকে প্রশ্ন হয়, বিগত বছরে কেমন টাইপের প্রশ্ন এসেছে, এবং আমাকে সেই অনুযায়ী প্রস্তুতিটা নিতে হবে। বুঝা গেল? ওকে, তারপরে প্রশ্ন আসি, বলেছে কি চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট আর্টিকেল। হ্যাঁ, আচ্ছা, সঠিক আর্টিকেলের ব্যবহার কোথায় হয়েছে আমরা সেটা দেখবো। হ্যাঁ, কারেক্ট আর্টিকেলের ব্যবহার। তাহলে আমরা এই বাক্যটায় খুব সুন্দর কিছু জিনিস আমরা শিখবো, আর্টিকেলের ব্যবহার নিয়ে আমরা শিখবো। চলো, প্রথম প্রশ্ন, ক্রিমিনালস আর অফ দ্য ব্যাড ক্যারেক্টার। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, তোমরা শুনো মনোযোগ দিয়ে। প্রথম কথা হচ্ছে এখানে বুঝতে হবে তোমাকে যে এই ক্যারেক্টার শব্দটা আছে, সে কোন ধরনের নাউন। ক্যারেক্টার, চরিত্র হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। চরিত্রকে আমরা কি বলি? চরিত্র, মানসিকতা, তারপর হচ্ছে সিনসিয়ারিটি, বেনেভোলেন্স, লাভ, হেট্রেড, সিম্প্যাথি, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেগুলোকে গণনা করা যায় না। তাহলে ক্যারেক্টার আমরা কি পাচ্ছি? একটা আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। হ্যাঁ, এখন মজার ব্যাপার হচ্ছে আনকাউন্টেবল নাউনে সাধারণত কোনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনে এর পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। বুঝলা? তার মানে এখানে যে ক্যারেক্টার এর পূর্বে আর্টিকেল বসিয়েছে সেটা ভুল। আবার খেয়াল করো, অ্যাডজেক্টিভ কেউ কিন্তু আর্টিকেল মডিফাই করতে পারে না। তাহলে এই জায়গায় আমাদের একটা ভুল রয়ে গেছে। 2 নম্বর, দ্য ম্যান ইজ মর্টাল। দেখো, প্রবাদ বাক্য হচ্ছে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র মরণশীল। দেখো এই ফ্রেজটাকে আমরা কি বলি? মানুষ মাত্রই মরণশীল, তাই না? এই ফ্রেজটার ইংলিশ কি? মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই মরণশীল। হ্যাঁ, এখন এটা একটা ফ্রেজ, রাইট? এটা একটা প্রবাদ বাক্য, মনে রাখবা। প্রবাদ বাক্যের কখনো কোনো পরিবর্তন হয় না। প্রবাদ বাক্যটা গত 10 বছর, 20 বছর, 30 বছর যখনই সেটা ডিকশনারিতে অথবা বইয়ের মধ্যে সংযুক্ত হয়েছে, তখন যেভাবে হয়েছে এখনো ঠিক সেম ভাবে। যেমন বলি মানুষ মাত্রই ভুল, হ্যাঁ,
টু এর ইজ হিউম্যান। হ্যাঁ, এমন কিছু বলে ভাই টু এরর দিয়ে দিই, অথবা টু এর ইজ ম্যান দিয়ে দিই, দ্য টু এরর ইজ উইমেন দিয়ে দিই, না সেটা হবে না। কারণ প্রবাদ বাক্য হচ্ছে অপরিবর্তনশীল, তার কোনোরূপ পরিবর্তন হবে না। আমি কি বুঝতে পারলাম বলো তো? আমরা কি প্রবাদ বাক্যের পরিবর্তন করব? বলো, প্রবাদ বাক্য কি পরিবর্তন হবে? প্রবাদ বাক্যের পরিবর্তন হবে না। তাহলে এটা ইংলিশ কি? মানুষ মাত্রই মরণশীল, টু এর সরি মানুষ মাত্রই মরণশীল, ম্যান ইজ মর্টাল। কি পাই আমরা? ম্যান ইজ মর্টাল। এখানে কি হবে না? এখানে অতিরিক্ত কোনো আর্টিকেল আসবে না। এখন আসি 3 নাম্বার। কি বলেছে যে হি আর্নস দা 100 টাকা আ ডে। বলেছে সে দিনে 100 টাকা ইনকাম করে। তাহলে এই যে 100 টাকা, 100 টাকাকে আমরা কি বলবো? 100 টাকা, হ্যাঁ, ইংলিশে যদি আমরা বলি 100 টাকা, 100 টাকা, হ্যাঁ, 100 টাকাকে আমরা ইংলিশে কি বলবো? আমরা বলতে পারি কি যে 100 টাকা, 100 টাকা, অথবা গ্রামারে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 100 টাকা। তাহলে 100 টাকাকে কখনো দা 100 বলবা? এখন দা 100 মানে হচ্ছে 100 টাকাটা আসলে অনির্দিষ্ট পরিমাণ। এখন 100 তো আমরা জানি, 100 মানে 100, এখানে অনির্দিষ্ট আসলে কিছু নাই। তার মানে এখানেও একটা ঝামেলা আমাদের আছে, দা 100 হবে না, 100 অথবা 100 হবে। তাহলে দ্য পিপল লাভ দ্য ব্রেভ। তাহলে এইখানে কি হয়েছে? পিপল লাভ দ্য ব্রেভ, মানুষ সাহসীদেরকে ভালোবাসে। এই বাক্যটা আমরা বোঝার জন্য একটু খেয়াল করো। হ্যাঁ, আমরা অনেক সময় অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসিয়ে কমন নাউন করা হয়। খেয়াল করো, কি পেলাম বলো তো? অ্যাডজেক্টিভের পূর্বে, কিছু অ্যাডজেক্টিভের পূর্বে, খেয়াল করো, কিছু অ্যাডজেক্টিভের পূর্বে দা বসিয়ে প্লুরাল কমন নাউন বানানো যায়, বা প্লুরাল কমন নাউন করা যায়। প্লুরাল কমন নাউন বানানো যায়, প্লুরাল কমন নাউন বানানো যায়। ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো, কিছু অ্যাডজেক্টিভের পূর্বে দা বসিয়ে সেগুলো কি করা যায়? প্লুরাল কমন নাউন বানানো যায়। যেমন ধরো, আমরা বলি যে শুধু পুয়ার অর্থ কি? গরিব। আমরা জানি পুয়ার অর্থ গরিব, কিন্তু তুমি যদি বলো দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। অলওয়েজ তাহলে বলেছে গরিবরা সবসময় অসৎ নয়। তাহলে আবার বলি কি? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ are not always happy. The rich are not always happy. ঠিক সেম ভাবে the brave are respected everywhere. The brave are respected everywhere. তার মানে সাহসীদেরকে সব জায়গায় সম্মান জানানো হয়। তাহলে খেয়াল করো তো, এখানে একটা কমন জিনিস, এই পুয়ার শব্দটা কি? পুয়ার শব্দ ছিল গরিব, কিন্তু দা পুয়ার মানে গরিবেরা, কমন নাউন হয়ে গেছে। তাহলে রিচ মানে হচ্ছে ধনী, দা রিচ মানে ধনী ব্যক্তিরা। দ্য ব্রেভ মানে হচ্ছে সাহসী, আর দ্য ব্রেভ মানে হচ্ছে সাহসী মানুষরা। তার মানে এরকম করে আমরা কিছু কিছু যেগুলো ব্যক্তির সাথে যায়, এরকম অ্যাডজেক্টিভকে দা বসিয়ে প্লুরাল কমন নাউন বানাতে পারি। তাহলে সে অনুযায়ী এই যে দেখো, পিপল লাভ দ্য ব্রেভ, তাহলে ব্রেভ বলতে তো অবশ্যই কোনো গুণাবলী বোঝায় নাই, মানুষকে বোঝাইছে, সাহসী মানুষদেরকে। তাহলে এই অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা অবশ্য হয়ে গেল কি? একটা প্লুরাল কমন নাউন। এটা কি হয়ে গেল? প্লুরাল কমন নাউন। ওকে, আমরা বুঝেছি এটা? আমরা কি এই প্রশ্নটা বুঝেছি সবাই?
না, ম্যান ইজ মর্টাল, অনেকে বলছে দ্য ম্যান ইজ মর্টাল হবে কিনা ভাইয়া, না না না, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, কিন্তু দ্য ম্যান ইজ মর্টাল না, এটা হচ্ছে শুধু ম্যান ইজ মর্টাল, দা হবে না, ঠিক আছে, এটা কিন্তু দা হবে না, ম্যান ইজ মর্টালে কোনো দা হবে না, হ্যাঁ। আচ্ছা, আমরা আশা করছি এই প্রশ্নটা আমরা বুঝেছি, হ্যাঁ। ওকে, চলো আমরা তার পরের প্রশ্ন আলোচনায় যাই। ড্যাশ ইউ আর ফ্রম ক্লাস 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, বলেছে তোমাদের মধ্যে কারা কারা অষ্টম শ্রেণীতে পড়ো। বাংলাটা কি চেয়েছে এটা বুঝি, হ্যাঁ। বলেছে তোমাদের মধ্যে কারা অষ্টম শ্রেণীতে, হ্যাঁ এইটুকু বলেছে। তোমাদের মধ্যে কারা, কারা তোমাদের মধ্যে কারা, তোমাদের মধ্যে কারা কারা অষ্টম শ্রেণীতে পড়ো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাক্য, শ্রেণীতে পড়ো। আচ্ছা, এইবার আমরা সহজ একটু বিশ্লেষণ করি তো, চলো সহজ বিশ্লেষণ। সেটা হচ্ছে এখানে জানতে চেয়েছে কোন ব্যক্তিরা, কোন ছেলেরা বা কোন মেয়েরা অষ্টম শ্রেণীতে পড়ে। তাহলে আমার কি জানতে চাইছে, মানুষ না প্রাণী? সহজ কথা একটু বুঝো। এখন বলছে যে হু অ্যামাং ইউ, তোমাদের মধ্যে কারা কারা আর ফ্রম ক্লাস 8, কারা কারা অষ্টম শ্রেণীতে পড়ো, তাই না? এই তো প্রশ্ন আমাদের। তাহলে এটা যদি প্রশ্ন হয় তাহলে এইখানে এই যে গ্যাপে যে বসবে সে কি অবশ্যই ব্যক্তি না? দেখো আবার খেয়াল করো, এই যে ইউটা তারা তো ক্লাসে পড়ে নাকি, তাহলে এইখানে যে বসবে সে এই যে ইউ থেকেই তো আসছে নাকি। ইউ মানে হচ্ছে তোমাদের মধ্যে, তোমাদের, তোমাদের, তাই তো? তাহলে তোমাদের বলতে তো অবশ্যই ব্যক্তিই বোঝায়, তাই না? বস্তুকে তো বোঝায় না, বা প্রাণীকে তো তুমি বলবা না তুমি, তাই না? তার মানে এখানে যে উত্তরটা হবে সেটা অবশ্যই ব্যক্তি। তাহলে খেয়াল করো, ব্যক্তির সাথে কখনোই হুইচ বসে না। হুইচ বসে কিসের সাথে? থিং অথবা অ্যানিম্যাল, থিং অথবা অ্যানিম্যাল। তার মানে আমি একটা উত্তর বাদ দিলাম, আমার রইল কয়টা? তিনটা, হুম, হু, হুজ। ওকে ফাইন। আচ্ছা, এবার আরেকবার একটু খেয়াল করো, এই যে কোন একটা বাক্যে যখন বলছে কারা তোমরা পড়ো, খেয়াল রাখবা একটি বাক্যে যে কাজ করে সে হচ্ছে একটি সাবজেক্ট। একটি বাক্যে যে কাজ করে, কাজ করে সে ওই বাক্যের সাবজেক্ট, সে হলো ওই বাক্যের সাবজেক্ট। আমরা কি বুঝলাম এটুকু? যেমন ধরো যে তোমাদের মধ্যে একজনকে দিয়ে এক্সাম্পলটা দেই, ধরো বললাম কার নাম, যে রিয়া ইসলাম। ওকে, যে রিয়া ইসলাম reads book, reads a book। রিয়া ইসলাম একটি বই পড়ে, রিয়া ইসলাম একটি বই পড়ে, রিয়া ইসলাম রিডস আ বুক। তাহলে এইখানে যে পড়ার কাজটা, এই যে পড়ার যেই কাজটা, এটা কে করেছে? পড়ার কাজটা করেছে কি? এই যে আমাদের রিয়া। তাহলে এই রিয়া কি? রিয়া হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। রিয়া কি বাক্যের সাবজেক্ট? তাহলে সাবজেক্টের জায়গায় আমাকে এখন খেয়াল রাখতে হবে, এই যে হুম, হু এবং হুজ তিনজনে ব্যক্তির পরিবর্তে বসে, কিন্তু কে সাবজেক্টের কাজ করতে পারে। এখন আসো আমরা একটা ছোট্ট চার্ট দেখে নিই, সেটা হচ্ছে এই হু, হুম, হুজের আসলে সম্পর্কটা কিরকম। খেয়াল করো, আমরা তিনটা প্যাটার্ন করি, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, এবং আরেকটা হলো আমাদের পজেসিভ। ওকে, কি লেখো তো? পজেসিভ। হ্যাঁ, আমরা পজেসিভ। ওকে, তাহলে এই তিনটা হলো আমাদের প্রোনাউনের প্যাটার্ন। প্রোনাউনের মোট 5টা ফরম্যাট হয়, হ্যাঁ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, এবং সর্বশেষ হচ্ছে রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক। মোট কয়টা হয় বলো তো? প্রোনাউনের ধাপ কয়টা হয় মূল বলো তো ভাইয়ের সাথে একটু? প্রোনাউনের ধাপ কয়টা হয়? প্রোনাউনের ধাপ হয় মোট হচ্ছে 5টা। কয়টা হয়? 5টা ধাপ হয়। প্রোনাউনের মোট 5টা ধাপ হয়। একটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, এবং সর্বশেষে হয় হচ্ছে রিফ্লেক্সিভ অথবা ইমফ্যাটিক। ওকে, তাহলে এই যে হুয়ের, যেমন দেখো তোমরা আলোচনাটা একটু দেখো, যদি আমরা অন্য সাবজেক্ট নেই, যেমন যদি আই দিয়ে চিন্তা করি, তাহলে আই কি? সাবজেক্ট।
মি হচ্ছে অবজেক্ট আর মাই হচ্ছে পজিটিভ, মাই। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা চিন্তা করি উই দিয়ে নেই, উই এর অবজেক্টিভ কি হয় আস, আর পজিটিভ কি হয় আওয়ার। যদি আমরা হি নেই, ধরো হি, হি এর অবজেক্টিভ কি হিম, হি এর পজিটিভ কি হিজ। ঠিক একইভাবে সাবজেক্টিভে বসে কি হু, অবজেক্টের জায়গায় কি বসে হুম, এবং পজিটিভের জায়গায় কি বসে হুজ। এই হলো আমাদের প্যাটার্ন। তাহলে আমাদের লাগতেছে কোনটা, আমাদের লাগতেছে এই যে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় কে বসবে, ড্যাশ অ্যামাং ইউ আর ফ্রম ক্লাস 8, তোমাদের মধ্যে কারা কারা বা কে তোমরা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো। তাহলে যেহেতু অলরেডি আমাদের ব্যক্তির জন্য বুঝাইছে, তাহলে আমরা জানি হুইচ বাদ, আর যেহেতু যারা কাজটি করবে তারাই তো সাবজেক্ট, তাহলে সাবজেক্টের জায়গায় কে বসে, সাবজেক্টের বসে হচ্ছে হুম। বুঝছো, অনেকেই তোমরা এই ধরনের প্রশ্ন হুম দিয়ে আসো, তবে সে উত্তরটা ভুল। তাহলে যেই তোমরা যারা যারা কিনা এই সব প্রশ্নে হুম দিয়ে আসবা তাদের কিন্তু উত্তরটা ভুল হবে, ঠিক আছে? একটু বুঝে শুনে এইসব প্রশ্ন উত্তর দিতে হবে, এগুলো খুব মানে তোমাকে ঝামেলায় ফেলে দিবে। ওকে, চলো তারপরে খেয়াল করে একটা প্রশ্ন দিয়েছে, সেটা কি, প্রশ্নটা এসেছে কোথা থেকে? ও, এই প্রশ্নে একটু ঝামেলা আছে, একটু খেয়াল করো। ঝামেলা নাই যদিও। she said that she had done her duty, what type of tense it is? ওকে, বলেছে এটা কোন ধরনের টেন্স। ওকে, এবার আমরা একটু সংক্ষেপে এটাকে বোঝার চেষ্টা করি। এইটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স বলো তো? কমপ্লেক্স। যে সেন্টেন্সে দুইটা ভিন্ন ভিন্ন ক্লজ থাকে এবং একে অপরের উপর নির্ভরশীল, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুইটা ক্লজ কি, শি সেইড, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এইটুকু অংশ হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। আর অপর দিকে দেখো, যদি আমরা চিন্তা করি যে আরেকটা ক্লজ আছে, সেটা কি, আমাদের আরেকটা ক্লজ হচ্ছে এই যে এটা, এই ক্লজটা চিন্তা করো, আরেকটা ক্লজ এটা হচ্ছে এখান থেকে যে দ্যাট, এইটুকু হচ্ছে আমাদের আরেকটা ক্লজ। তাহলে কয়টা ক্লজ পেলাম? দুইটা ক্লজ। কয়টা ক্লজ পেলাম? দুইটা। তাহলে এখন আমার জন্য জানা জরুরি যে এই দুইটার আলাদা আলাদা টেন্স কি। দেখো, এটার সে সেট, এই যে V2 আছে, রাইট? তাহলে এইটা কোন টেন্সে আছে? এটা আছে আমাদের পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। অপর দিকে এই ক্লজটা কিসে আছে? দেখো, শি হ্যাড ডান, তাহলে হ্যাড প্লাস V3 মানে কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। কিসে আছে? পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা, খেয়াল করো, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা জানি পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স কোন টেন্সের মধ্যে আছে। আমাদের টেন্সের মধ্যে দুইটা টেন্স আছে যেগুলোতে একাধিক সেন্টেন্স যুক্ত হয়, একাধিক ক্লজ যুক্ত হয়। তার মধ্যে একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, খেয়াল করো কি পাস্ট পারফেক্ট। তাহলে এটা কি হবে বলো তো, বলো কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হয় আমরা জানি, তোমরা পড়েছো না বিফোর আর আফটারের নিয়ম। এই যে বিফোর, হ্যাঁ, বিফোর, বিফোরের আগে কি বসে? আগে বসে হচ্ছে বলো কি হবে? বিফোর আর হচ্ছে আফটার। বিফোর এবং আফটারের যে নিয়মটা, বিফোর আর হচ্ছে আফটার, এই দুইটাতে আমরা কোন টেন্সের ক্ষেত্রে দুইটা ব্যবহার করি? বিফোর আফটার, এই দুইটা বসে হচ্ছে পারফেক্ট টেন্স। আমাদের কোন টেন্সে বলো তো? পাস্ট পারফেক্ট। কিসে বলছে? পাস্ট পারফেক্ট। তাহলে যেহেতু এখানেও খেয়াল করো, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে উভয় মিলে কি হবে? উভয় মিলে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। বুঝছি আমরা? আমরা কি বুঝছি? হ্যাঁ, সবাই বি নাম্বার বলতেছো, পাস্ট পারফেক্ট, রাইট? এই তো, গুড। বাচ্চারা, আমরা বুঝছি এটুকু? জি ভাই, পাস্ট পারফেক্ট, গুড। এই তো, আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলো। কি বলছে? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? খুবই সুন্দর এবং খুবই পরিচিত একটা শব্দ। কি থেকে এসেছে? কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন আসছে। তাহলে বলেছে যে এইখানে কোনটা সঠিক বানান। হ্যাঁ, তাহলে মূল শব্দটা ছিল কি? সাবমিট। কি ছিল? সাবমিট।
বলেছে এইটার পাস্ট ফর্মটা কি হবে? সাবমিট কিসে আছে? এটা হচ্ছে V1 প্রেজেন্ট ফর্মে, তোমাকে নিতে হবে কোথায়? পাস্ট ফর্ম। V2 তে কি হবে? V2 তে দেখো সাবমিটের ক্ষেত্রে একটাই পরিবর্তন, সব কিছু দুনিয়া ঠিকঠাক আছে, শুধু টি হবে দুইটা। সাবমিটার, তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করো না, তোমরা টিচারের কাছে কোনো খাতা সাবমিট করো না, তোমরা কোনো প্র্যাকটিক্যাল খাতা সাবমিট করো না। তখন আমরা যখন ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট দিতাম তখন আমাদের লেখা থাকতো যে সাবমিটেড বাই, কে সাবমিট করেছে সেখানে আমার নাম, আর সাবমিটেড টু কোন টিচারকে দেওয়া হয়েছে, প্রফেসর নুরুল হুদা, প্রফেসর যে আমাদের প্রফেসর নাম তার নাম দেওয়া হইতো। সো যার কাছে দেওয়া হয় সাবমিটেড টু, আর যে দেয় তার নাম হচ্ছে তাকে কি দিয়ে রেখে সাবমিটেড বাই। তাহলে সাবমিটের ক্ষেত্রে একটাই মনে রাখবা, ডাবল টি, সাবমিটেড কি হবে? সাবমিটেড। তাহলে কোথায় আছে বলো? সাবমিটেড। দেখো METE না MI, সাবমিট বানানো কিন্তু মূল শব্দটা কি ছিল? সাবমিট, MIT। তাহলে এটা আমাদের ভুল। SUB দেখো ডাবল TED, এটা ঠিক আছে। সাবমিটেড এখানে সব ঠিক আছে, কিন্তু ডাবল টি করা হয়নি। সাবম্যাটেড এখানে ডাবল টি করা হয়েছে ফাইন, কিন্তু এখানে একটা পরিবর্তন করে ফেলছে, করে ফেলছে। তো উত্তর কোনটা পাবো আমরা? উত্তর পাবো আমরা হচ্ছে বি নাম্বার, সাবমিটেড। সাবমিটেড, বুঝলাম? এই তোমরা প্রশ্ন উত্তর দিও, তোমরা অনেকে আবেগী আবেগী লেখা লিখতেছো। ওকে, তারপর আসো পরের প্রশ্ন। অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই ডিড নট হ্যাভ আ পেন। ওকে, কি বলেছে দেখি তো? এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। চেয়েছে কি? আই ডিড নট হ্যাভ আ পেন, I did not have a pen। মূলত এটাকে বলছে কি অ্যাফার্মেটিভ করতে, মানে হ্যাঁ বোধক। তাহলে এখানে বলছে আমার একটি কলম ছিল না। এখানে তোমার বোঝার জায়গাটা হচ্ছে এই জায়গায়, ডিড নট হ্যাভ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ডিড নট হ্যাভ, হ্যাঁ কোন টেন্সে আছে? ডিড দিয়ে আমরা শুরু করি কোন ধরনের বাক্য? ডিড দিয়ে শুরু করি আমরা হচ্ছে পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স। সবাই একটু খেয়াল করো, ডিড দিয়ে শুরু করি কোন ধরনের বাক্য? ডিড। যদি আমরা ডিড দিয়ে করি, অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ, ডিড দিয়ে আমরা কোন ধরনের বাক্যকে সলভ করি? আমরা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। খেয়াল রাখবা, ডিড দিয়ে আমরা কোন ধরনের বাক্যকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যে কোনো পরিবর্তন করি হচ্ছে পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স। তাহলে এটাকে ধরে নিতে হবে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট। কিসে আছে এটা? পাস্ট ইনডেফিনিট। ওকে, এইটুকু বুঝলাম যে ভাইয়া এটা পাস্ট ইনডেফিনিটের একটা সেন্টেন্স। প্রশ্ন হচ্ছে তাহলে এই যে ডিড নট হ্যাভ করলাম, ডিড নট হ্যাভ এর আসলে অ্যাফার্মেটিভ ফর্মটা কি? এটা আমরা একটু এটা ছক করে বুঝি, সবাই খেয়াল করো। যেমন দেখো হ্যাজ, এটা নেগেটিভ কি হবে? ডাজ নট হ্যাভ। সবাই একটু লিখে রাখো, ডাজ নট হ্যাভ। সবাই একটু লিখো, এটাকে নোট করো। হ্যাজ এর নেগেটিভ কি? ডাজ নট হ্যাভ। হ্যাভ এর নেগেটিভ কি? ডু নট হ্যাভ, ডু নট হ্যাভ। আর হ্যাড এর নেগেটিভ কি? হ্যাড এর নেগেটিভ হচ্ছে ডিড নট হ্যাভ। সবাই একটু নোট করে ফেলো, ডিড নট হ্যাভ, ছিল না। তাহলে কি পাচ্ছি? হ্যাজ এর জন্য ডাজ নট হ্যাভ, হ্যাভ এর জন্য ডু নট হ্যাভ, এবং হ্যাড এর জন্য ডিড নট হ্যাভ। তিনটা। ডাজ এর জন্য হ্যাজ এর জন্য ডাজ নট হ্যাভ, শুধু হ্যাভ এর জন্য ডু নট হ্যাভ নেগেটিভ। তাহলে হ্যাভ থাকলে নেগেটিভ কি দিয়ে করবা? ডু নট হ্যাভ। হ্যাজ থাকলে ডাজ নট হ্যাভ, হ্যাড থাকলে ডিড নট হ্যাভ। তাহলে সহজ, আমার ইকুয়েশন মিলে গেল। তাহলে আছে কি? আই ডিড নট হ্যাভ আ পেন, তাহলে পাস্ট টেন্স, তাহলে কি হবে? আই হ্যাড আ পেন। তাহলে ডিড নট হ্যাভ কার জন্য বসে? হ্যাড। তাহলে উত্তর কি পাচ্ছি আমরা? আই হ্যাড আ পেন, আই হ্যাড আ পেন। আমার একটি কলম ছিল। আই ডিড নট হ্যাভ আ পেন, আমার একটি কলম ছিল না। বুঝছি আমরা এই প্রশ্নটা? বাচ্চারা বুঝছো সবাই? আমার কথা কি বুঝেছো? সবাই কি এই প্রশ্ন বুঝতে পারছো নাকি পারবা? এই বলো, তোমরা সবাই একটু ভাইকে উত্তর দাও। এই জাতীয় প্রশ্ন যদি আসে পারবা? আমি কিন্তু এই ডায়াগ্রাম পুরোটা দেখাই দিছি। দেখো, তুমি যদি হ্যাজ আসলে কিভাবে নেগেটিভ করবা, আবার হ্যাভ আসলে কিভাবে নেগেটিভ করবা, হ্যাড থাকলে কিভাবে নেগেটিভ করবা, আর উল্টালে হয়ে যাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ।
তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্যাটার্ন, এটা হচ্ছে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ প্যাটার্ন, জাস্ট উল্টা করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা তারপরে প্রশ্ন যাই। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তাকে বসতে একটি চেয়ার দাও। হ্যাঁ, ওকে, তাকে বসার জন্য একটা চেয়ার দাও। ওকে, আমরা প্রশ্নটাকে একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, তাকে বসার জন্য একটি চেয়ার দাও, তাকে বসতে বা তাকে বসার জন্য, তাকে বসতে একটি চেয়ার দাও, তাকে বসতে একটি চেয়ার দাও। ফাইন, এইটুকু। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যখন কোনো কাজ করার কথা বলা হয়, এটা কি? এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল রাখো, ইম্পারেটিভ সেন্টেন্স হইলে আমার সেন্টেন্সটা শুরু হবে ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্নভাবে শুরু হয়, দেখো, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে কিভাবে? ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন রকম ভাবে শুরু হয়। যেমন আমরা সাধারণত যেই ধরনের ইম্পারেটিভ সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হওয়া বা প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, ভার্ব দিয়ে শুরু হওয়া ভার্ব। যেমন ধরো, গিভ হিম সাম ওয়াটার, গিভ হিম সাম ওয়াটার, তাকে কিছু পানি দাও, অথবা গিভ হিম সাম ফুড, তাকে কিছু খাবার দাও। ওকে, আবার যদি বলি যে বাই মি আ বুক, বাই মি আ বুক, আমাকে একটি বই কিনে দাও। তাহলে খেয়াল করো, ভার্ব দিয়ে শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ভার্ব ছাড়া ডু নট অথবা ডোন্ট দিয়েও শুরু হতে পারে। যেমন ধরো, ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান, তাহলে সূর্যের আলোতে দৌড়াদৌড়ি করো না। তাহলে খেয়াল করো, তোমাকে এই জিনিসগুলো দেখানোর কারণ হচ্ছে তোমাকে তো এক্স্যাক্টলি ওই প্রশ্নটা আবার আসবে না। যদি এমন হলো যে ডু নট দিয়ে একটা বাক্য দিয়ে বললো, এটা কোন টাইপের সেন্টেন্স, তাহলে বলতে হবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ডু নট রান ইন দ্য সান অথবা ডোন্ট ডিসঅবে দ্য রুল, আইন অমান্য করো না। তাহলে এটা হতে পারে, আবার নেভার দিয়ে হতে পারে, আবার ল্যাট দিয়ে হতে পারে। তাহলে আমরা একটু এখানে খেয়াল করি, তাহলে তাকে বসতে একটা চেয়ার দাও, দাও মানে গিভ, তাহলে কি পাচ্ছি আমরা? গিভ। তাহলে গিভ, কাকে দেওয়া? তাকে, গিভ হিম একটি চেয়ার, আ চেয়ার। কি করতে? বসতে। খেয়াল রাখবা, যখন কোনো শব্দের শেষে বা শব্দের শেষে তে অর্থ থাকে, তে, হ্যাঁ, কি বলতো? তে, তে মানে হচ্ছে এটা একটা ইনফিনিটিভের মতো অর্থ দেয়, টু এর কাজ করে। তাহলে তে যদি থাকে, তাহলে মাথায় রাখবে কিসের কাজ করবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তে কিসের কাজ করে? টু প্লাস ভার্বের বেস ফর্মে কাজ করে, তে। যেমন আমি বাজারে যাচ্ছি একটি শার্ট কিনতে, আই এম গোয়িং টু মার্কেট টু বাই আ শার্ট, টু বাই আ শার্ট। আমি বলছি যে আমি খাবার খাই নিজেকে শক্তিশালী রাখতে, আই ইট ফুড টু কিপ মাইসেলফ ফিট অথবা টু কিপ মাইসেলফ স্ট্রং। তাহলে একইভাবে টু হবে টু সিট, বসতে মানে কি? টু সিট। আমরা জানি না স্ট্যান্ড আপ, হ্যাঁ, আর কোনো কিছুর উপরে বসা হচ্ছে সিট, আর ডাউন বলতে পারি বা সিট অন বলতে পারি। হ্যাঁ, সিট ডাউন অথবা সিট অন। তাহলে কি হবে? সিট ডাউন অথবা সিট অন। তাহলে দুইটার যে কোনোটা অপশনে পাবা, সেটা উত্তর সঠিক। তাহলে গিভ হিম আ চেয়ার টু সিট অন, এখানে অন দেওয়া আছে, এখানে আপন দেওয়া আছে, হবে না। সিটের কোনো প্রিপোজিশন নাই, সিটের পরে অ্যাড দেওয়া আছে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে এ নাম্বার, গিভ হিম আ চেয়ার টু সিট অন। ওকে, অথবা টু সিট ডাউন। আমরা কি বুঝেছি এটা? বলো তো। আমরা কি এটুকু বুঝেছি? সবাই বলবা। আমরা কি এটুকু বুঝলাম? ক্লিয়ার, ক্লিয়ার, গুড। এই তো, গিভ হিম আ চেয়ার টু সিট অন, রাইট, রাইট, গুড।
আহ, আজ ওই এই ভাইয়ার ক্লাস ফার্স্ট করছি, ভালো লাগছে। মাহবুবা জান্নাত, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস করো, আমাদের সব ভাইয়া পুরোই আমরা খুব ডেডিকেটেডলি ক্লাস নেই। আমাদের যতটুকু আমাদের জ্ঞান ভাণ্ডার আছে আমরা সেটাকে আরও শানিত করার চেষ্টা করি, প্রতিনিয়ত আমরা স্টাডি করি তোমাদের পড়াগুলোকে, এবং আমরা উত্তরোত্তর তোমাদেরকে আরও ভালো সার্ভিস, ভালো কন্টেন্ট, ভালো পড়াশোনা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থীদের যে জায়গাগুলোতে প্রবলেম, শিক্ষার্থীদের প্রবলেম হচ্ছে ভালো ক্লাস পায় না তারা। হ্যাঁ, আমরা অনলাইন মার্কেটগুলোতে আমরা দেখি শিক্ষার্থীরা ভালো ক্লাস পায় না, অনেক বেশি হাইপ দেখে অথবা অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভিটি দেখে তারা গিয়ে ভর্তি হয়। কিন্তু কোন ভাইয়া পড়াচ্ছে, কোন আপু পড়াচ্ছে, আদৌতে তারা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করছে কিনা বা করেছেন কিনা, এই জিনিসটা তারা যাচাই বাছাই করার সুযোগ পায় না। তো সেই জায়গাটাতেই আমরা আসলে পরিবর্তন আনতে যাচ্ছি। তোমরা ক্লাস পেয়েছো ইতোমধ্যেই, তোমাদের প্রথম ক্লাস নিয়েছে ফারিয়া রহমান আপু। ফারিয়া আপুর বিএসসি বুয়েট থেকে মাস্টার্স করেছে ঢাকা ভার্সিটি থেকে। তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ দুইটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে ফারিয়া আপু। তোমাদের দ্বিতীয় ক্লাস হয়েছে মাহিম ভাইয়ার। তোমাদের মাহিম ভাইয়া বর্তমানে পড়াশোনা করছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ আমার নিজের ফ্যাকাল্টি। আমি আজকে তোমাদের তৃতীয় ক্লাস নিচ্ছি, আমার অনার্স এবং মাস্টার্স মানে বিএসসি এবং এমএসসি, বিএসএস এবং এমএসএস দুইটাই হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, তার মানে তোমার পরবর্তী ক্লাস আছে ম্যাথের সাকলাইন ভাইয়াকে পাবা ঢাকা ভার্সিটির। তোমরা পাবা হচ্ছে ফিজিক্স ক্লাস তোমাদের মিনহাজুল ভাইয়া আমাদের সাথে বন্দিবাসলে একটা সময় ছিল, মাঝখানে একটা ব্রেকে গিয়েছিল। সো মিনহাজুল ভাইয়া পড়াশোনা করেছে বুটেক্স থেকে, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টেকনোলজি। তারপর হচ্ছে চিন্তা করো তুমি পাচ্ছ কেমিস্ট্রিতে নূর ভাইয়াকে, অনেক দিন যাবৎ পড়াচ্ছে। তোমরা আর কাকে পাচ্ছ, বুটেক্সে পড়াশোনা করছে। তোমরা আরও কাকে পাচ্ছ, তোমরা পাচ্ছ কাব্য ভাইয়াকে ম্যাথে পাচ্ছ, তাই না? তোমাদের এখানে সুহাস ভাইয়া পড়াচ্ছে খুলনা ইউনিভার্সিটি। হ্যাঁ, তো তার মানে বুঝতেই পারতেছো আমরা আসলে প্যানেলটা তৈরি করেছি বাংলাদেশের স্বনামধন্য সব ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করা অথবা বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে। সো এখানে কোনো লুকোচুরির ব্যাপার নাই যে তুমি কনফিউজ থাকবা যে আমাকে কে পড়াচ্ছে, সে আদৌতে এই জিনিসগুলো পড়াচ্ছে যে সে আসলে এই জিনিসগুলোর উপরে ভালো দখল রাখে কিনা। সো আমরা আমাদের পরিচয়গুলো দিলাম তোমার জন্য, অ্যাটলিস্ট এইটা বুঝতে পারো যে তোমাদেরকে যা পড়াচ্ছি তার উপরে আমাদের দখল কতটা বেশি, এবং আমরা অনেক বছর যাবত অনলাইনে পড়াচ্ছি। এবং এটা কথা দিতে পারি, আমরা তো নতুন, আমরা তো 1 বছর হয় নাই আমরা শুরু করেছি। সো আমরা কথা দিতে পারি ইন বিটুইন 5 ইয়ার্স আমরা যত ধরনের নার্সিংকে নিয়ে যত ব্যবসা করা, যত ধরনের অনৈক্য আছে সবগুলোকে আমরা ভেঙে চুরমার করে কোয়ালিটিতে আমরা ফোকাস করা একটা নার্সিং কমিউনিটি দাঁড় করাবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো সেটার জন্য তোমাদের সাপোর্টটা দরকার, তোমাদের বোঝা দরকার যে আমি যে পড়াচ্ছে বা যার কাছে পড়তে যাচ্ছি কোয়ালিটিটা কেমন দিবে, কোয়ালিটি কি দিচ্ছে, আদৌতে কি হাইপ নাকি আসলে ভালো কোয়ালিটির টিচার প্যানেল তাদের মধ্যে আছে। সো এটাকে ভালো তোমরা খোঁজ খবর নিবে। ঠিক আছে? এই যে তোমাদের দেবাশিস ভাইয়া আছে, আজকে আমার একটু কথা আটকাচ্ছে, দুঃখিত। এটা তোমাদেরকে একটু বলেই দিই, কারণ হচ্ছে আমার একটু চুলকানি মানে হচ্ছে অ্যালার্জি প্রবলেমের জন্য আমি অ্যালাট্রোল খেয়েছিলাম। তোমরা অনেকেই জানো অ্যালাট্রোল হচ্ছে ঘুমের, তো খুবই ঘুমের বেশি মানে একটা কী বলে ইনফিউজ করে ঘুমে। সো এই জন্য আমি সারাদিন আজকে ঘুমাতে হয়েছে, আমি যদি ওষুধ খাওয়ার কারণে ইভেন আমার কথাও কিছুটা আটকে যাচ্ছে। সো এটা একটু প্রবলেম করছে, আশা করি বেশি ঝামেলা হবে না। হ্যাঁ, ওকে, চলো আমরা তার পরের প্রশ্নে যাই। হ্যাঁ, তারপরে আসো কি বলেছে, দ্য ক্যানেল হ্যাড বিন ডাগ বাই আস। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা আসছে ভয়েস চেঞ্জ থেকে। হ্যাঁ, আসো তাহলে এই প্রশ্নটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কি বলেছে দেখো, বলেছে দ্য ক্যানেল হ্যাড বিন ডাগ বাই আস। তাহলে আমরা একটু নিশ্চিত করব এইটুকু অংশ হ্যাড বিন ডাগ। হ্যাঁ, ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে এইটা কোন টেন্সের প্যাসিভে আছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, আমরা এটাকে অ্যাক্টিভে রূপান্তর করব। খেয়াল করো, এইটা আছে পাস্ট পারফেক্টের প্যাসিভ। কিসে আছে বলো তো? পাস্ট পারফেক্টে কিসে আছে? প্যাসিভে আছে। ওকে,
ওকে, এটা কিসে আছে? পাস্ট পারফেক্টের প্যাসিভ। এখন আমরা একটু পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের এবং প্যাসিভের দুই রকম সেন্টেন্স আমরা একটু শিখবো, খেয়াল করো। তাহলে পাস্ট পারফেক্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। পাস্ট পারফেক্ট, তাহলে অ্যাক্টিভের প্যাটার্নটা কেমন হয় দেখো তো। পাস্ট পারফেক্টে অ্যাক্টিভের প্যাটার্নটা, অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্টের পরে কি হবে? সাবজেক্টের পরে হেড, তারপর হচ্ছে V3, তারপর হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, খেয়াল করো। অ্যাক্টিভের ক্ষেত্রে আমি কি পাচ্ছি? অ্যাক্টিভে পাচ্ছি সাবজেক্ট, তারপরে হেড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা। এটাকে আমরা প্যাসিভ করা শিখবো, খেয়াল করো। তারপর একটা বাক্য দিয়ে লেখা শিখি জিনিসটাকে, খেয়াল করে। যেমন কি? উই হ্যাড ডিগ। ডিগ খেয়াল করো, এই ডিগ, DIG, ডিগ অর্থ হচ্ছে খনন করা। কি? খনন করা, খনন করা। হ্যাঁ, ওই যে গর্ত খনন করে, তাই না? ডিগের V3 কি? V2, ডিগ, ডাগ, ডাগ। ঠিক আছে, ওকে, ডিগ, ডাগ, ডাগ। ওকে, তাহলে খেয়াল করো, উই হ্যাড ডাগ আ ক্যানেল, তাই না? প্রশ্ন কিছু আ ক্যানেল, দা ক্যানেল? দা ক্যানেল। উই হ্যাড ডাগ দা ক্যানেল। আমরা খালটি খনন করিয়াছিলাম। অতীতের ঘটনা, অনেক আগের ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়। উই হ্যাড ডাগ দ্য ক্যানেল। আমরা এই খালটাকে খনন করেছিলাম, ধরো আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ধরনের পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের প্যাটার্নটা কি? প্যাসিভের প্যাটার্ন কি দেখো তো। পাস্ট পারফেক্টের প্যাসিভের প্যাটার্ন কি? প্যাসিভের প্যাটার্ন হচ্ছে ওই যে অবজেক্টটা, ওই যে দ্বিতীয় যে অবজেক্টটা থাকবে সেটা হবে সাবজেক্টে বসবে, তারপরে হচ্ছে অক্সিলারি হচ্ছে হ্যাড বিন, তার সাথে বসবে কি? V3, তার সাথে বাই, তারপরে হচ্ছে আমাদের অবজেক্টটা শেষ। ওকে, তাহলে আমরা আগের যে সেন্টেন্সটা লিখেছি সেটার আমরা একটু প্যাসিভ করে খেয়াল করো। তাহলে উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, তাহলে এটা কি আমাদের খেয়াল করো তো। এইটা হচ্ছে আমাদের এই ক্যানেল, এই ক্যানেল হচ্ছে আমাদের অবজেক্ট, আর এখানে উই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এই অবজেক্টটা চলে আসবে কোথায়? সাবজেক্টের জায়গায়, তাই না? অবজেক্টটা চলে আসবে কোথায়? সাবজেক্টের জায়গায়। তাহলে কি পাচ্ছি? দ্য ক্যানেল, দ্য ক্যানেল। তাহলে অক্সিলারি কি পাচ্ছি আমরা? হ্যাড বিন। অক্সিলারি কি পাবো আমরা প্যাসিভে? হ্যাড বিন, হ্যাড দ্য ক্যানেল হ্যাড বিন। তাহলে V3 কি? আমরা জানি পাস্ট পারফেক্টে V3 বসে, প্যাসিভে V3, তাহলে ডাগই বসবে। ডাগ কে আছে? উই এর অবজেক্টিভ ফর্ম। তাহলে বাই কি হবে? উই এর অবজেক্টিভ কি পড়ছিলাম একটু আগে, ওই যে প্রোনাউনের চার্টে লিখছি না, উই আস। অবজেক্টে কি বসে? আস। তাহলে এইটা হচ্ছে আমাদের প্যাসিভ। তাহলে দ্য ক্যানেল হ্যাড বিন ডাগ বাই আস। তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে কি পাবো? উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, উই হ্যাড ডাগ দ্য ক্যানেল। তাহলে উত্তর কোনটা হবে বলো তো? উত্তর বলো, উত্তর কোনটা পাচ্ছি? উই হ্যাড বিন না, আমাদের অ্যাক্টিভে কখনো বিন মানে হ্যাড বিন না। অ্যাক্টিভে কিন্তু হ্যাড বিন প্লাস ডিগ হয় না, আর হ্যাড বিন দিলে কি ডিগ হবে? হবে না। উই ডাগ, এটা হয়ে গেছে V2, মানে পাস্ট টেন্স, এটা হবে না। তারপর কি আছে? উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, তাই দেখো হ্যাডও আছে, V3ও আছে, তাহলে এটা উত্তর সঠিক। হ্যাঁ, তারপর দেখি উই হ্যাড বিন ডাগ না, এটা অ্যাক্টিভ হয় না। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে C নাম্বার, উই হ্যাড ডাগ দ্য ক্যানেল। ক্লিয়ার সবার বাচ্চারা? হ্যাঁ, এই তো গুড। উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, এই যে রুনা বড়ুয়া লিখেছে আস হবে, রাইট, আস হবে। উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, রাইট, এই তো চমৎকার, সুন্দর, গুড গুড, ভালো করতেছো তোমরা, কিন্তু খুবই ভালো করতেছো। এবার লেগে থাকো, হ্যাঁ, শেষ পর্যন্ত লেগে থাকো পড়াশোনায়। এবার আসো আমরা তার পরের প্রশ্নটা একটু চাই। হ্যাঁ, কি বলেছে? দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস। স্টিমুলাস শব্দ হচ্ছে উত্তেজনা। হ্যাঁ, উত্তেজনা বা উদ্দীপনা। স্টিমুলাস শব্দটার অর্থ কি খেয়াল করো তো? উদ্দীপনা। আমরা শব্দটা কিন্তু খুবই কমন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু তোমাদের নার্সিংয়ে একাধিকবার এই প্রশ্নটা আসছে, একাধিকবার। শুধু নার্সিং না, এটা BCS থেকে শুরু করে প্রাইমারি জব, NTRC, তারপরে হচ্ছে যে কোনো চাকরিতে এই প্রশ্নটা খুব কমন আসে। হ্যাঁ, খুবই কমন। আজকে একদম মুখস্থ করে ফেলো, দেখো STUMULUS, স্টিমুলাস। হ্যাঁ, বা আমরা আরেকবার একটু লিখি, আমার স্পেলিং হয়তো একটু ঝামেলা দেখা যাচ্ছে। দুঃখিত, স্টিমুলাস, STI
MULUS স্টিমুলাস শব্দ অর্থ কি? এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা কিসে আছে? সিঙ্গুলারে। এটার বাংলা হচ্ছে উদ্দীপনা, উদ্দীপনা, হ্যাঁ, বা উত্তেজনা, বা উত্তেজনা। তা কি পাচ্ছি বলতো? স্টিমুলাস শব্দ অর্থ হচ্ছে উদ্দীপনা অথবা উত্তেজনা। কি পাই? উদ্দীপনা অথবা উত্তেজনা। আমরা বলি না যে উত্তেজনা, যে উত্তেজিত 27 ব্যাচ, আমরা এসএসসি যারা 25 তারা পরীক্ষা দেওয়ার আগ থেকে কোর্স শুরু করছে, সো তাদেরকে বলা হয় যে উত্তেজিত 27 ব্যাচ, তাই না? উত্তেজিত 27। তাহলে এই যে উত্তেজনা, এই যে উদ্দীপনা, এটাকে ইংলিশ বলা হয় স্টিমুলাস। তাহলে স্টিমুলাসের প্লুরাল ফর্মটা চেয়েছে। কি চেয়েছে? প্লুরাল ফর্ম। এটা খুবই কমন, এটার একটু স্পেলিংটা আমরা মনে রাখি। স্টিমুলাস থেকে কি আসে? এটা প্লুরাল, এটা প্লুরাল হচ্ছে STIMULI, শুধু একটাই, শেষ। স্টিমুলাস থেকে তুমি স্টিমুলাসেস করবা, সেই সুযোগ নাই। কি? স্টিমুলাই। তাহলে কি পাচ্ছি? এটা আমাদের, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। এটা কি? প্লুরাল। তাহলে খেয়াল রাখবা, একটাই। সবাই অনেকে ভুল করে ডাবল আই দাও না, এটা হচ্ছে কি? একটাই হবে। উত্তর কোনটা হবে? উত্তর ডি নাম্বার। তাহলে স্টিমুলাস থেকে কি হচ্ছে? স্টিমুলাই, স্টিমুলাস, স্টিমুলাই, স্টিমুলাস, স্টিমুলাই। বুঝছেন? সবাই বুঝছো? কমেন্টে জানাও, মনে থাকবে এটা? এই তো অনেকেই কমেন্ট করতেছো স্টিমুলা না, অনেকে লা দিচ্ছ, লা হবে না, স্টিমুলাই হবে, LI, স্টিমুলাই। ওকে, উত্তর কি পাচ্ছি আমরা? ডি নাম্বার। আরেকটা প্রশ্ন এসেছে তোমাদের নাম্বার থেকে, হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার থেকে আরেকটা প্রশ্ন আসছে, খুবই খুবই কমন একটা কোয়েশ্চেন, মেমোরেন্ডা। হ্যাঁ, এটা কোত্থেকে আসছে দেখো, এটার মূল শব্দটা হচ্ছে মেমোরেন্ডাম। কি? মেমোরেন্ডাম। হ্যাঁ, মেমোরেন্ডাম কোত্থেকে আসছে? মেমোরেন্ডাম হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম। কি ফর্ম এটা? সিঙ্গুলার। এই মেমোরেন্ডাম শব্দটা খেয়াল রাখবা, শব্দের শেষে DUM থাকলে এটা সিঙ্গুলার। এটা কি? সিঙ্গুলার। আর শব্দের শেষে যদি DA থাকে, খেয়াল করো, আমি আরেকবার ছোট্ট করে লিখে দিই। আমি এটা লিখছি, দেখো। অর্থ কি? স্মারকলিপি। এটা অর্থ কি? স্মারক লিপি। তাহলে আমরা কি পাচ্ছি? মেমোরেন্ডাম শব্দের অর্থ কি? মেমোরেন্ডাম অর্থ হচ্ছে স্মারকলিপি। মেমোরেন্ডাম অর্থ কি? স্মারকলিপি। সবাই একটু বলো তো, মেমোরেন্ডাম অর্থ কি? স্মারকলিপি। ওকে, উত্তর দিয়েছো তোমরা? পারিভাষিক শব্দ স্মারকলিপি, হ্যাঁ, ফাইন, ওকে। চলো, তাহলে আমরা এইটা থেকে কি পাই? দেখো, এই মেমোরেন্ডাম, এটাকে যদি প্লুরাল করি তাহলে কি পাচ্ছি আমরা? মেমোরেন্ডা। মেমোরেন্ডাম থেকে কি পাই? মেমোরেন্ডাম থেকে কি পাই? মেমোরেন্ডা। এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। এটা কি আমাদের? প্লুরাল ফর্ম। একই স্মারকলিপির বহুবচন। তাহলে একটু সংক্ষেপে একটা টিপস মনে রাখবা, একটা ট্রিক্স, সেটা হচ্ছে যদি নাউনের শেষে যদি DUM থাকে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম। আর যদি DA থাকলে সেটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম। আমি কি বুঝলাম? তাহলে DUM থাকে সিঙ্গুলার, আর DA থাকলে হচ্ছে প্লুরাল। DUM সিঙ্গুলার, DA থাকলে কি বসে? প্লুরাল ফর্ম বসে। ডান।
তাহলে উত্তর কোনটা হচ্ছে? এবার তো মূল প্রশ্নে আসি নাই, এখন আমরা আলোচনা বুঝলাম যে এটা প্লুরাল, ফাইন। তাহলে মেমোরেন্ডা এটা কিসে আছে? এটা প্লুরালে আছে, ফাইন। কিসে আছে? প্লুরাল। তাহলে এখন বলো, তুমি প্লুরালের সাথে কি কখনো হ্যাজ যায়? যায় না। ইজ যায়? যায় না। তাহলে প্লুরালের সাথে ইজও যায় না, হ্যাজও যায় না। হ্যাজ এবং ইজ সবসময় আছে সিঙ্গুলার ফর্মের সাথে। হ্যাজ এবং ইজ কোথায় বসে? সিঙ্গুলার ফর্মের সাথে। তাহলে এইবার প্রশ্ন আসে, ভাইয়া তাহলে এখন আর হবে না হ্যাভ হবে? আরও বসতে পারে প্লুরালের সাথে, হ্যাভও বসতে পারে। দেখো এখন বলবো কি, স্মারকলিপিটা গুরুত্বপূর্ণ নয় নাকি স্মারকলিপিটার গুরুত্ব নাই? কি বলবা বাংলায়, কি বলি? এই স্মারকলিপিটা গুরুত্বপূর্ণ নয় নাকি স্মারকলিপিটা গুরুত্বপূর্ণ নেই? স্মারকলিপিটার গুরুত্বপূর্ণ নেই, তুমি কি বলবা বলো? বাংলায় কোনটা তোমার শুনতে ভালো লাগে? বাংলায় বলো। স্মারকলিপিটি গুরুত্বপূর্ণ নয়। স্মারকলিপিটি গুরুত্বপূর্ণ নয়, এইটা শুনতে ভালো লাগতেছে? নাকি স্মারকলিপিটির গুরুত্বপূর্ণ নেই? স্মারকলিপিটির গুরুত্বপূর্ণ নেই। গুরুত্বপূর্ণ নেই কোনটা বলবো বলো? কোন উত্তরটা সঠিক বলো? স্মারকলিপিটি গুরুত্বপূর্ণ নয় নাকি স্মারকলিপিটির গুরুত্বপূর্ণ নেই? কোনটা হবে? কোন বাংলাটা তোমার কাছে সুন্দর মনে হচ্ছে বলো? রাইট, এখানে হ্যাভ হবে না, কারণ অর্থগত দিক দিয়ে এখানে হ্যাভ বসতে পারে না। উত্তর কি হবে? অর্থের বিবেচনা এখানে আর হবে। ওকে, তারপরে প্রশ্ন দেখি। দেখো আমি তোমাদেরকে, তোমরা যারা আমাদের প্রত্যাবর্তনে ভর্তি হবা, তোমাদেরকে কিন্তু শুধুমাত্র এরকম একটা দুইটা প্রবলেম সলভ করাবো না, তোমাদের জন্য দেখো পুরো চার্ট বিগত বছরগুলোতে নার্সিং সহ নার্সিং মেডিকেলে যত রকমের তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এসেছে ডিফারেন্ট টাইপের, সবগুলোকে এখানে আমি একটা চার্ট বানিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো, তোমরা এটা পিডিএফটা পেতে পারো। আমাদের পিডিএফ, আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা তোমরা পাবা, ওই পিডিএফটার মধ্যে তোমরা পেয়ে যাবা। সো আমরা একবার তোমরা জাস্ট একটু চোখ বুলাই দিবে, এখানে গুরুত্বপূর্ণ যতগুলো তোমাদের জন্য দরকার সব কিছু এখানে আমি একটা চার্ট করে দিয়ে দিয়েছি। সো এইটা তোমরা রাখার মানে হচ্ছে, তুমি যদি তোমার পড়ার টেবিলে এটা ছাপায় রাখো, তার মানে তোমার সিঙ্গুলার প্লুরাল নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। বুঝছো কিনা ভাইয়ের কথা? এটা যদি তুমি জাস্ট টানায় রাখো, ছাপায় রাখো, তোমার কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না যে সিঙ্গুলার প্লুরাল। সো এগুলো এখানে গুরুত্বপূর্ণ সবগুলোকে আমি কভার করে দিছি। ওকে, তাহলে এটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু তোমাদের জন্য আমরা এক্সট্রা করে এখানে সবগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছি। ওকে, এবার আসি আমরা এবার একটু জেন্ডারে আসবো। জেন্ডার অর্থাৎ ফ্যামিনিন, ম্যাসকুলিন। ওকে, তাহলে কি পাচ্ছি? ম্যাসকুলিন মানে পুরুষবাচক, ফ্যামিনিন মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে ফ্যামিনিন আর কি পাচ্ছি আমরা? ম্যাসকুলিন পাচ্ছি। ওকে, তাহলে এখন বলছে যে অক্স ইজ দ্য মেল জেন্ডার অফ। অক্স কোন শব্দটার মেল, পুরুষবাচক শব্দ? তাহলে অক্স শব্দটা আমাদের জানতে হবে বা বুঝতে হবে। খেয়াল করো, অক্স মানে কি? ষাঁড়। অক্স মানে কি পাচ্ছি? ষাঁড়। এখন এই অক্স, ষাঁড় কোন শব্দের পুরুষ? মানে ষাঁড়ের বিপরীত নারী কোনটা? এখন কি ডনকি গাধা, গাধা আর ষাঁড় কি এক জিনিস? আমরা জানি কি ছেলে যেগুলো সেগুলো বলা হচ্ছে কি ষাঁড় বলা হয়। এই অক্সে তোমরা বুলও বলতে পারো, বুল, ষাঁড়। তাহলে খেয়াল করো, একটা হচ্ছে ষাঁড়, আরেকটা কি পাই? আরেকটা পাই আমরা কি? গাভী। কি পাই আমরা? গাভী। গাভী, গাই অথবা গাভী। তাহলে ষাঁড়ের বিপরীত কি হবে? গাভী হবে, রাইট? তাহলে কি ডাভ হবে, ঘুঘু পাখি হবে। একটা হচ্ছে প্রাণী, একটা হচ্ছে পাখি, দুটোকে মিললো না, কখনোই মিললো না, দুইটা কাছাকাছি জিনিস না। ক্যাট, তাহলে অক্সের ষাঁড়ের বিপরীতে কি বিড়াল হবে? হবে না, কোনটা হবে? কাউ, গাভী। তাহলে ষাঁড়ের বিপরীত কি পাবো? গাভী। যদি এখানে অক্স না থেকে যদি এখানে বুলও থাকে, বুলেরও বিপরীত শব্দ কি হবে? কাউ। তাহলে ষাঁড় গরু আর হচ্ছে গাই গরু, আমরা বললাম ষাঁড় গরু আর কি? গাই গরু। তাহলে ষাঁড়ের বিপরীত কি পাচ্ছি আমরা? গাই। আসো তারপর এইখানে দেখো আবার গুরুত্বপূর্ণ যে শব্দগুলো পরীক্ষায় বার আসে, সবগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। খেয়াল করো, এই যে ওয়ার্ড, র্যাম থেকে ইউ, লর্ড থেকে লেডি, মন থেকে নান, ব্যাচেলর, স্পিন্টার, কিং, কুইন, তারপর হচ্ছে বোর, শো, বুলক, হেফার, ড্রেক, ডাক, হার্ট, রই, হর্স, মেয়ার, মাস্টার, মিস্ট্রেস, উইজার্ড, উইচ, স্যার, ম্যাডাম, হাজব্যান্ড, ওয়াইফ, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার,
এই সবগুলো তোমাদেরকে এখানে চার্ট করে ভাইয়া দিয়ে দিলাম। হ্যাঁ, স্ক্রিনশট রাখতে পারো বা তুমি লিখে রাখতে পারো, যেভাবেই রাখো না কেন তোমার জন্য এটা জানাটা অনেক 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 বেশি জরুরি। বুঝছো? পারবা সবাই? এ ভাইকে বলো পারবা কিনা। সবাই বলো তো। পারবো, গুড, এই তো ফাইন, যে ভাইয়া পারবো আমরা, গুড, চমৎকার। ওকে, তাহলে এবার আসো আমরা, এগুলো গেল। এই যে এখানে আরেকটা চার্ট দিয়েছি, এইটা তোমরা একটু মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ যেগুলো দিয়েছি এগুলাই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ যেগুলো আসে, প্রত্যেকবার কমন আসে, প্রত্যেকবার যেখান থেকে আসে সেগুলোই ভাই দিয়েছে এখানে, অতিরিক্ত কিছু না। এবার আসি আমরা আরো প্রশ্ন, আমাদের কি আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স 2 months হ্যাভ পাসড ড্যাশ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ সিন্সের একটা ব্যবহার। দেখো, আমরা সিন্সের ব্যবহারটা আমরা একটু সবাই শেখার চেষ্টা করি। হ্যাঁ, সিন্সের দুইটা স্ট্রাকচার কমন। হ্যাঁ, দুইটা। একটা হচ্ছে সিন্সের আগের ক্লজটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। সবাই মনোযোগ দিয়ে বোঝো, সিন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের ক্লজটা, সিন্সের পরের ক্লজটা কি হয় বলো তো, হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সবাই একটু লিখে তো এটা, পাস্ট ইনডেফিনিট। আরেকবার বোঝো সবাই, সিন্সের আগে যে ক্লজটা বসবে, সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজটা, সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের ক্লজটা হবে পাস্ট ইনডেফিনিটে। আবার আরেকটা স্ট্রাকচার আছে, সেটা কি দেখো, সিন্সের আগেরটা যদি হয় পাস্ট ইনডেফিনিট, তাহলে সিন্সের পরেরটা হবে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। বুঝলা? বুঝছে কিনা বলো তো ভাইকে? আচ্ছা, এবার আমরা একটা সেন্টেন্স লিখে শিখি তো। বললাম যে 10 years হ্যাভ পাসড। হ্যাঁ, বললাম কি, দেখো যে 10 years have passed since I met him. 10 বছর কেটে গেছে আমি তার সাথে সাক্ষাৎ করেছি। তাহলে দেখো 10 years have passed প্রেজেন্ট পারফেক্ট, আর since I met him, তাহলে মিটের V2 কি? মিটের V2 বা পাস্ট হচ্ছে met। তাহলে 10 years have passed since I met him, তাহলে আমি তার সাথে দেখা করেছিলাম, তার 10 বছর কেটে গেছে। তাহলে একই কথা যদি আমি পাস্টে এই পাশে পাস্ট লিখি, তাহলে কিরকম দাঁড়াবে দেখো, যে 10 years past, এই পাশটা হবে কি? পাস্ট ইনডেফিনিট, পরটা কি হবে? since I had met him। তাহলে এই পাশে যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের কি হবে? পাস্ট পারফেক্ট হবে। শেষ, সহজ নিয়ম। তাহলে এখন আমরা এখানে খেয়াল করো, এখানে কি আছে? প্রথম ক্লজে প্রেজেন্ট পারফেক্ট। কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অপর ক্লজ কি হবে? এরপরটা হবে সিন্সের পরে সিন্স প্লাস পাস্ট ইনডেফিনিট। তাহলে সিন্স আই ইজ এ ম্যাট, V2 কিসে আছে? ম্যাট হচ্ছে V2। সিন্স আই ম্যাট ইউ, তাহলে তোমার সাথে দেখা করেছিলাম, তার কত বছর হয়ে গেছে? তার অনেক বছর হয়ে গেছে। বুঝছো নাকি বুঝো নাই বাচ্চারা? এই ভাইকে উত্তর দাও, বুঝেছো নাকি বুঝো নাই? রাইট, এই তো, গুড, বুঝেছো, ফাইন। তারপর আসো, হুইচ ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং। হ্যাঁ, সুন্দর, কমন, একদম খুবই সহজ একটা এক্সাম্পল। হ্যাঁ, যখন ধরো গুড মর্নিং অথবা কি বলা যায়, কাউকে যখন আমরা খুব ভালো কিছু উইশ করি, ঘুম থেকে উঠলে তো আমরা খারাপ কিছু উইশ করি, তাই না? গুড মর্নিং। খেয়াল করো, যখন কোনো শব্দে দেখবা এরকম আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থাকে যে গুড মর্নিং,
অথবা গুড ইভিনিং, গুড নাইট ছাড়া, হ্যাঁ গুড নাইট ছাড়া, গুড ইভিনিং অথবা ঈদ মোবারক, ঈদ মোবারক। অথবা কেউ যদি হিন্দু বন্ধু হয় তাহলে কি হবে, হ্যাপি হলি, হ্যাঁ হ্যাপি হলি, অথবা হ্যাপি ক্রিসমাস বা ম্যারি ক্রিসমাস, রাইট, ম্যারি ক্রিসমাস, ম্যারি। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে, আমাদের সেইড বা টোল্ড না হয়ে হবে কি উইশড। সহজ নিয়ম। তাহলে কি হবে, তাহলে এই জায়গাগুলোতে কি হয়, এগুলোতে আমাদের সবসময় খেয়াল রাখবে, এগুলোতে কি হয়, উইশ হয়। তাহলে কি হয়, উইশড। সবাই এইটুকু মনে রাখো। তাহলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, গুড আফটারনুন সব কিছু, শুধু গুড বাই আর গুড নাইটের বেলা আলাদা নিয়ম। তাহলে ঈদ মোবারক, হ্যাপি হলি, ম্যারি ক্রিসমাস এগুলো কি হবে, উইশড হবে। তাহলে আমরা একটু সলভ করি। আই উইশড হিম, তাহলে কি হবে, সেইটুর পরিবর্তে আই উইশড হিম গুড মর্নিং। তাহলে আই উইশড হিম গুড মর্নিং। আই উইশড হিম গুড মর্নিং, আমি তাকে গুড মর্নিং বা সুপ্রভাত জানিয়েছিলাম। আই উইশড হিম গুড মর্নিং, আই উইশড হিম গুড মর্নিং। ডান, বুঝছো, বুঝছো কথা। তাহলে কি হবে উত্তর বলো, উত্তর কোনটা হবে, আই উইশড হিম গুড মর্নিং, রাইট, আই উইশড হিম গুড মর্নিং। তাহলে উত্তর কি, বি নাম্বার, আই উইশড হিম গুড মর্নিং। তারপর আসি, উইচ ইডিয়ম মিনস এক্সপার্ট। খুবই সুন্দর একটা ওয়ার্ড, এক্সপার্ট। হ্যাঁ দেখো, এক্সপার্ট মানে কি, এক্সপার্ট মানে আমরা জানি কি দক্ষ, তাই তো, এক্সপার্ট। এক্সপার্ট মানে কি দক্ষ, কোনো কাজে কেউ দক্ষ। এক্সপার্ট মানে কি পাচ্ছে, দক্ষ। তাহলে এখন দক্ষ বোঝায় কোন গ্রুপ ভার্বটা বা ফ্রেজটা, সেটা একটু খেয়াল করো। দেখো অ্যাট লেন্থ আসলে কোনো, এটা বোঝা হচ্ছে দৈর্ঘ্য। অ্যাট লেন্থ মানে কি বোঝায়, দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য বোঝায়। অ্যাট লেন্থ মানে কি বোঝায় বলো তো, কোনো কিছুর দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য। অ্যাট হোম ইন অর্থ হচ্ছে পারদর্শী, পারদর্শী। তাহলে পারদর্শী যা, দক্ষ তো একই কথা, যে পারদর্শী সেই কি, সেই কি দক্ষ। অ্যাট আ স্টেক অর্থ হচ্ছে বিপদাপন্ন, বিপদাপন্ন। ওকে, অ্যাট লার্জ মানে কি, অ্যাট লার্জ হচ্ছে স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে। ওকে, তাহলে খেয়াল করো, অ্যাট লেন্থ দৈর্ঘ্য, অ্যাট হোম ইন পারদর্শী, অ্যাট এ স্টেক বিপদাপন্ন সংকটাপন্ন, অ্যাট লার্জ সাধারণভাবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, তাহলে কোনটা যাচ্ছে বলো তো, তাহলে এই যে দক্ষর সাথে কোনটা যায় আমাদের, পারদর্শী। তাহলে দক্ষ যা কথা, পারদর্শী একই কথা। বুঝেছো সবাই, সবাই বলো বুঝেছো নাকি বুঝো নাই। সবাই একটু ভাইকে দ্রুত জানাও তো, তোমরা কি ক্লিয়ার এইটুকু। অ্যাট হোম ইন, রাইট, ক্লিয়ার ভাইয়া, গুড। এই তো সবাই পড়াশোনা বুঝে বুঝে ক্লাস করবে, হ্যাঁ না বুঝে কিন্তু ক্লাস করা লাভ নেই। ওকে, তারপর আসি, দ্য প্রপার ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ ফর্ম অফ আই ওয়াজ নট রিডিং, এটার ইন্টারোগেটিভ কি, কি বলছে দেখো তো, আই ওয়াজ নট রিডিং, আই ওয়াজ নট রিডিং। তাহলে এটাকে বলছে ইন্টারোগেটিভ করতে, হ্যাঁ প্রশ্ন করতে। এখন তুমি যখন প্রশ্নবোধক একটা বাক্য বানাবা, সেখানে স্ট্রাকচারটা কিরকম হবে বলো তো, স্ট্রাকচার হচ্ছে অক্সিলিয়ারিটা আগে চলে আসবে, কি এই যে অক্সিলিয়ারি ভার্বটা সেটা তুমি বাক্যের শুরুতে নিয়ে আসবা। তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াজ, তাহলে দুটি একরকম হতে পারে, যে ওয়াজ আই নট রিডিং, এরকম হতে পারে বাক্যটা, আমি কি পড়ছিলাম না, ওয়াজ আই নট রিডিং, অথবা কোনো কোনো বইয়ের মধ্যে এটা ওয়াজ নট আই রিডিংও দেওয়া থাকতে পারে। তাহলে কি হতে পারে, ওয়াজ নট আই রিডিং। তাহলে ওয়াজ আই নট রিডিং এটাও যেমন সঠিক উত্তর, ওয়াজ নট আই রিডিং সেটাও সঠিক উত্তর। তাহলে খেয়াল করো, আই ওয়াজ নট রিডিং এটার দুই ধরনের উত্তর হতে পারে, যে একটা হচ্ছে
ওয়াজ আই নট রিডিং আর হচ্ছে ওয়াজ নট আই রিডিং। ওয়াজ আই নট রিডিং, ওয়াজ নট আই রিডিং, তাহলে বোথ ক্যান বি রাইট অ্যান্সার। তাহলে খেয়াল করো, আই ওয়াজ নট রিডিং এর সঠিক উত্তর দুটোই হতে পারে। তাহলে তুমি অপশনে যেটা পাবা সেটাই উত্তর সঠিক। ডিড না, আমাদের কন্টিনিউয়াস টেন্সে ডিড আসে না। ওয়াজ নট আই রিডিং, তাহলে ওয়াজ নট আই রিডিং, ওয়াজ নট আই রিডিং। ওকে, তারপরের প্রশ্ন আসি, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ মেনি। হ্যাঁ, সুন্দর একটা কোয়েশ্চেন, সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো, তোমাদের বিভিন্ন সময় প্রোনাউন থেকে প্রশ্ন আসে এইভাবে যে এটা কোন ধরনের প্রোনাউন, এই প্রোনাউনটার নাম কি, এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। এখন প্রশ্ন হচ্ছে কোন প্রোনাউন কি নামে চিনবা, এইটা বোঝার জন্য দেখো তোমাদেরকে ভাইয়া প্রোনাউনের পূর্ণাঙ্গ চার্ট তোমাদেরকে এখানে ভাইয়া দিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের প্রোনাউনের সকল কিছু লেখা আছে। পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, দে। ইমপার্সোনাল হচ্ছে ইট, ইমপার্সোনাল প্রোনাউন শুধু একটা, ইট। পজেসিভ মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স। রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক মাইসেলফ, আওয়ারসেলভস, yourself, yourselves, himself, herself, themselves. ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা, দিস, দিস, দ্যাট, দোজ। তারপর আসি ইনডেফিনিট। ইনডেফিনিট প্রোনাউন কারা? যারা অনির্দিষ্টভাবে কিছুকে বোঝায়। ওয়ান, মেনি, তারপর হচ্ছে সাম, অর্থাৎ যেগুলো কোনো নির্দিষ্ট করে একজনকে বোঝায় না, তাদেরকে বলা হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন। যেমন দেখো, এনি ওয়ান, এনিওয়ান, এনিবডি, সাম, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নান, এভরিওয়ান, এভরিবডি, অল। হ্যাঁ, এখানে আরও আছে মেনি, মেনি। তাহলে এই যে ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে কি পড়ছে? মেনি। হ্যাঁ, মেনি, তারপর হচ্ছে অল, এগুলো কি ইনডেফিনিট। তাহলে মেনি বলতে কি কোনো একজনকে বোঝায়, দুজনকে বোঝায়, পাঁচজনকে বোঝায়? মেনি, অনেকে। তাহলে অনেকে যখন বলছে তখন সেটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না। তাহলে মেনি দেখো, অল যখন বলছি সবাই, তারপর যখন বলছি এভরিবডি, প্রত্যেকে, তার মানে কাউকে নির্দিষ্ট করে একজনকে বলা হচ্ছে না। এখানকার প্রোনাউনগুলো অর্থ দেখলেই বুঝতে পারবা কোনো বিশেষ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাই এদের নাম কি? ইনডেফিনিট, অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন। তাহলে আমরা কি পাচ্ছি উত্তর? উত্তর হচ্ছে আমাদের কি হবে? মেনি হচ্ছে এক ধরনের কি প্রোনাউন? হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ কি? ইচ আদার, ওয়ান অ্যানাদার। ডেমনস্ট্রেটিভ দিস, দিস, দ্যাট, দোজ। হু কারা? রিলেটিভ কারা? হু, হুম, হুইচ, এগুলো হচ্ছে রিলেটিভ। তারপরে প্রশ্ন আসি আমরা একটু। শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ। হিয়ার সিনসিয়ার ইজ, এই সিনসিয়ার শব্দটা কি বোঝায় বলো? সবাই একটু উত্তর দাও দ্রুত, সবাই একটু প্রশ্ন উত্তর দাও। আমি কিন্তু প্রশ্ন সব তোমাদের যে উত্তরগুলো যেগুলো লাগে আমি কিন্তু সব ক্লিয়ার করে দিছি। হ্যাঁ, ইভেন তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দিছি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে আমি দিয়ে দিছি। ওকে, বলো। অ্যাডজেক্টিভ বলেছে অনেকে, অনেকে ভার্ব বলেছো কি না, অ্যাডজেক্টিভ বলেছে। ওকে, দেখি আমরা একটু। হ্যাঁ, বলেছে শি ইজ ভেরি সিনসিয়ার, শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ। সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী, হ্যাঁ, অত্যন্ত সতর্ক, সচেতন। তাই না? বাংলাটা কি আসে? সে পড়াশোনায় অত্যন্ত সতর্ক বা সচেতন বা মনোযোগী, এরকম বলতে পারো। খেয়াল রাখবা, এখানে বোঝার একটা সুযোগ হচ্ছে এই যে ইজ, ইজ একটা নাম আছে, এই ভার্বটার নাম হচ্ছে, এটাকে আমরা বলেছি কপুলেটিভ ভার্ব। কি বলা হয় বলতো? এর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, অথবা এটার আরেকটা নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব। ওকে, এটার নাম কি বলছি আমরা? এর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব অথবা কপুলেটিভ ভার্ব। কি বলছি? লিঙ্কিং ভার্ব অথবা কপুলেটিভ ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব বলছি অথবা কপুলেটিভ ভার্ব আমরা এটাকে বলতে পারি। তাহলে এখন মাথায় রাখতে হবে লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্বের পরে কি হয়? দুইটা প্যাটার্ন। যদি একটা শব্দ আসে সরাসরি তাহলে সেটা হবে একটা অ্যাডজেক্টিভ, আর যদি দুইটা শব্দ আসে প্রথমে বসবে অ্যাডভার্ব, তারপরে বসবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে এখানে দুইটা শব্দ আছে, তাহলে এখানে ভেরি কি? ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব আর সিনসিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ, এখানে সিনসিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সে পড়াশোনায়
অত্যন্ত সতর্ক, অত্যন্ত মনোযোগী। সিনসিয়ার এখানে কি একটা অ্যাডজেক্টিভ। তারপর বলছে fill in the blank with the correct form of verb he speaks as though, রাইট? আমরা as though নিয়মটা জানি, চলো সবাই একটু as though নিয়মটা শিখে ফেলি। as if বা as though, as if অথবা as though, তাহলে এগুলোর নিয়মটা মাথায় রাখো। as if বা as though এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের মতোই নিয়ম, অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরের স্ট্রাকচারটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। কি হবে? পাস্ট ইনডেফিনিট। আবার সিমিলারলি যদি সেটা এই পাশে যদি হয় পাস্ট ইনডেফিনিট, তাহলে অপর পাশে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে খেয়াল করো, হি স্পিক্স কিসে আছে? V1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরের ক্লজটা পাস্ট করবা। তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিটে, পরের ক্লজটা কিসে হবে? পাস্ট ইনডেফিনিটে হতে হবে। তাহলে কি পাচ্ছি? অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, অ্যাজ ইফ হি, V2 তে আছে কোনটা? এটা V2 পাস্ট টেন্স। হি নিউ এভরিথিং, তাহলে হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সব কিছু একদম জানে। ওকে, বুঝছো সবাই? এই উত্তর দাও, কমেন্ট দেখি তোমাদের একটু। ওকে, শেষ। হাই হাই, আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, অনেকে কে যেন কমেন্ট করতেছিল। হ্যাঁ, আচ্ছা দেখো, আমাদের প্রত্যাবর্তন 25 সেকেন্ড টাইম অ্যান্ড থার্ড টাইম ব্যাচে আমাদের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা, তোমরা এনরোল করতে পারবা। এবং 5,000 টাকা যেই কোর্স ফি, সেটাতে তোমরা কিন্তু আমাদের সকল সাবজেক্টের লেকচার বই পাচ্ছ। হ্যাঁ, বই, তারপর হচ্ছে একদম তোমার শেষ পর্যন্ত তোমার নার্সিংয়ের যেই সেকেন্ড টাইম পরীক্ষা, ওই পর্যন্ত তোমরা একদম সার্ভিসটা পাবা। সো এটা তোমাদের জন্য খুবই জরুরি। আমি মনে করি যে এই একটা ব্যাচে তুমি আসলে তোমার যে স্বপ্নটাকে পূরণ করা, সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবা তোমরা। হ্যাঁ, ওকে, সবাই একটু জানাও আজকে ক্লাস কেমন লাগলো। শেষ হয়ে গেল। অনেক বলছে, ইসরাত জাহান বলছে ভাই শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ হয়ে গেল, তো শেষ হয়ে গেল। হ্যাঁ, তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমাদের মতামত জানাও। আর তোমরা এই ক্লাস পিডিএফটা পাবা আমাদের পেজে, তোমরা মেসেজ দিবা। ক্লাসটা যারা যারা শেয়ার করবা শুধু তারাই কিন্তু পিডিএফটা পাবা। ক্লাস শেয়ার করে শুধু স্ক্রিনশটটা আমাদের পেজে দিলে তোমাকে আমরা সেই পিডিএফটা সরবরাহ করে দিব। ঠিক আছে? আর ক্লাস কেমন লেগেছে, ক্লাসের যারা নোট করেছো, সব কিছু তোমরা কিন্তু নার্সিং ড্রিমার যে গ্রুপ রয়েছে আমাদের পাবলিক গ্রুপ, সেই গ্রুপে অবশ্যই অবশ্যই সবাই আপলোড দিবা। সবাই আপলোড দিবা কিনা বলো? এই ক্লাস নোট করেছো সবাই? যারা যারা ক্লাস নোট করেছো তারা ক্লাস নোট শেষ করবা। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক সুন্দর করে ক্লাসটা বুঝাই দিলেন, থ্যাংক ইউ। বুঝতেই পারি নাই কখন শেষ হয়ে গেছে। আচ্ছা, ওকে। তোমরা ক্লাস নোট যারা করছো তারা ক্লাস শেয়ার করবা কিনা বলো তো? তোমাদের ক্লাস নোটগুলো দেখতে খুব ইচ্ছা। ভাইয়া অনেক অনেক ভালো লাগবে। জি ভাইয়া, নোট করেছি, ফাইন। নিজম, আমি বারবারই বলছি, যারা সিরিয়াস স্টুডেন্ট আর হচ্ছে মানে সিনসিয়ার স্টুডেন্ট আর হচ্ছে ইনসিনসিয়ার স্টুডেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লাসে নোট করা। তুমি যদি ক্লাসে সুন্দরভাবে নোট করে পড়ো, এটাই তোমাকে আসলে ডিফাইন করে দেয় তুমি আসলে পড়াশোনার প্রতি কতটা সিনসিয়ার, তুমি কত মানে সুন্দরভাবে পড়াশোনা করতেছো। আর সিনসিয়ার না হও, এখানে আসলে কিছু করার নাই। সো নোট করে শুরু থেকেই পড়ো। তুমি যে বলো না মূল কোর্স শুরু হওয়ার পরে 2 মাস পরে, জুলাইয়ের 1 তারিখ থেকে, আগামী শুক্রবার থেকে, জুম্মার পর থেকে, এরকম করলে কখনোই পড়াশোনা আসলে সিনসিয়ার হওয়া যায় না। সিনসিয়ার হতে হলে আজকে মানে আজকে, এখন মানে এখন। ভাই খাতা কিনতে বলছে মানে কালকে সকালে, যদি আজকে না পারি, এখন কাছে দোকান না থাকে, কালকে সকালে খাতা কিনে কালকে থেকে নোট শুরু করে দিব। অথবা যদি আজকে কাছাকাছি থাকে দোকান, আব্বুকে কল দাও, আব্বু আসার সময় খাতা নোট নিয়ে আসো, আমার কতটা সাবজেক্ট, সেই কত সাবজেক্টের জন্য এতটুকু করে আমাকে খাতা নিয়ে কিনে দাও। অথবা ছোটো ভাইকে দোকানে পাঠাও যে কিনে নিয়ে আয়। সো এইভাবে সিনসিয়ারিটি শো করতে হয়। তুমি লাইফ তোমাকে ততটাই দিবে তুমি যতটা লাইফের প্রতি সিনসিয়ার, যতটা তুমি অ্যাটেন্টিভ। সো তুমি যদি সিরিয়াস না হও, তুমি যদি লাইফের প্রতি সিনসিয়ার না হও, তাহলে লাইফ তোমার সাথে আসলে ওইরকম বিহেভ করবে, বুঝছো? সো বি সিনসিয়ার। সো এটাই বলবো যে তোমাদের জন্য সিনসিয়ারিটি এবং সব কিছুর একটা পূর্ণাঙ্গ সমাধান হচ্ছে আমাদের এই প্রত্যাবর্তন 25। তোমাদের অবশ্যই বেস্ট সার্ভিসটা আমরা এনশিওর করব। দেন এটা তোমার ওপর বাকি এটা সিদ্ধান্ত যে তুমি কি তোমার সেকেন্ড টাইম থার্ড টাইমে বা যেটাই হও না কেন, তুমি তোমার সরকারি নার্সিং কলেজে একটা সিট অর্জন করতে চাও কিনা। ওকে, তাহলে সবাই তোমাদের মতামত জানাও, ক্লাস কেমন লাগলো সব কিছু। হ্যাঁ,
ভাই আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, অনেক সুন্দর করে বুঝি। থ্যাংক ইউ মানিক ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হবে তোমাদের প্রাইভেট ব্যাচের ক্লাসে, আমাদের প্রত্যাবর্তন 25-এর একদম প্রাইভেট ব্যাচের ক্লাসগুলোতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, নার্সিং ড্রিমার্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।